থেকে ক্লাসটা শুরুই হবে একটা অ্যাক্টিভিটিস দিয়ে। আমি হচ্ছে গিয়ে আপনাদের ক্লাসে ২ টা রুম ক্রিয়েট করে দিব। মানে ২ টা আলাদা, আলাদা গ্রুপ ক্রিয়েট করে দিব। আপনারা ২ টা গ্রুপ আলাদা, আলাদা ভাবে নিজেদের মধ্যে ডিসকাশন করে আসবেন। ডিসকাশনটা এই বিষয়টার উপর বেস করে হবে যে আপনার মতে মানে ধরেন আপনি একটা দেশের সিটিজেন। সো আপনি সেই ক্ষেত্রে কি, কি ধরনের বেনিফিটস ওই কান্ট্রির কাছ থেকে এক্সপেক্ট করেন? ওই কান্ট্রি আপনাকে কি, কি ধরনের বেনিফিটস দিবে বা এজ এ সিটিজেন আপনি কি ধরনের বেনিফিটস এক্সপেক্ট করেন? এই বিষয়গুলো নিয়ে হচ্ছে গিয়ে আপনারা নিজেরা আলোচনা করবেন। আলোচনা করে আ একটা জায়গায় একটু লিখে রাখবেন যে আপনি এজ এ সিটিজেন কি ধরনের বেনিফিটস সরি সরি কি ধরনের বেনিফিটস হচ্ছে গিয়ে আপনি আপনার সেই আপনি যে কান্ট্রির সিটিজেন তার কাছ থেকে এক্সপেক্ট করে থাকেন। আমি কি কথাটা বোঝাতে পারছি? জি ম্যাম, বুঝতে পেরেছি। তো ম্যাম আমি আরেকবার হ্যাঁ, যদি একটু বলতেন হ্যাঁ ম্যাম। বুঝায় বলছি। মানে আমি বলতে জি। চাচ্ছি ধরেন আপনি একটা দেশের সিটিজেন। আপনার কিছু এক্সপেকটেশন থাকে না যে আমি এই দেশের সিটিজেন তাহলে এই দেশের কাছ থেকে আমাকে এই মানে আমি ধরেন সাপোজ আমি বাংলাদেশের সিটিজেন আমি এক্সপেক্ট করি না যে ধরেন আমি গভর্নমেন্ট বলা উচিত না, দেশ কান্ট্রি বলা উচিত। কারণ গভর্নমেন্ট ইজ এ পার্ট অফ জাস্ট দ্য কান্ট্রি। সো আপনি হয়তো মনে করতে পারেন যে বাংলাদেশের কাছ থেকে আপনার এক্সপেকটেশন কি যে আপনার জীবনে নিরাপত্তা দিবে। যে আপনি ফ্রি মুভমেন্ট করতে পারবেন। এই ধরনের একটা রাইটস আপনি চান। তো এটাই বলছি যে এটাকে আমি এখন রাইটস না বলে বেনিফিটস বলছিলাম। তো আপনি আসলে একটা দেশের সিটিজেন হিসাবে কি, কি রাইটস অর্থাৎ কি, কি অধিকার ভোগ করা উচিত আপনার বা কি, কি অধিকার আপনি ভোগ করতে পারেন? মানে যেটাই মনে হতে পারে, যেকোনো ধরনের অধিকার হতে পারে সেটা। মানে এইটা সম্পর্কে নিজেরা আলোচনা করবেন যে আপনি একটা দেশের সিটিজেন হিসেবে কি, কি ধরনের অধিকার ভোগ করার আপনার উচিত। যেটা কিনা একটা মানে একটা গভর্নমেন্ট মেক সিওর করতে বাধ্য আপনাকে যে এই রাইটস গুলো আপনাকে দেওয়া উচিত এবং সেটাই সেই কান্ট্রি আপনাকে দিয়ে থাকবে। এরকম আপনি সেটা বাংলাদেশের সিটিজেনই হোক বা যে দেশের সিটিজেনই হোক না কেন, আপনার মতে কি, কি ধরনের অধিকার আপনার প্রাপ্য সেটা নিয়ে জাস্ট এখানে লিখবেন। বুঝাতে পেরেছি? লিখবো কোথায়? আমরা সবাই মিলে একটা ফাইল ক্রিয়েট করতে পারি। মানে আমাদের যে গ্রুপটা থাকবে সেই গ্রুপে আমরা সবাই মিলে একটা ফাইল ক্রিয়েট করতে পারি। সে ফাইলে হচ্ছে গিয়ে আপনারা লিখে রাখবেন। তো এরকম মিনিমাম ৭ টা অধিকারের কথা লিখে আনতে হবে। মানে মিনিমাম ৭ টা হচ্ছে গিয়ে আমাদের রাইট থাকবে যেখানে হচ্ছে গিয়ে আমরা লিখবো যে আমরা কি, কি ধরনের আ আম আমরা কি, কি ধরনের হচ্ছে গিয়ে মানে আমরা রাইটস এনজয় করতে পারি। এই ধরনের কথাগুলো আমরা এখানে আসবে। বুঝাতে পারছি? জি জি ম্যাম, ম্যাম। এটা একদমই পার্সোনাল অপিনিয়ন হবে, হ্যাঁ, তাই না একদমই ম্যাম? পার্সোনাল ওপিনিয়ন। এখানে আমি কোনো জাজমেন্ট এ যাব না। হ্যাঁ। কিন্তু আপনি আপনার কথার রিফ্লেকশন দিতে পারবেন যে ম্যাডাম আমি আসলে মানে আমি বুঝাতে পারছি? আমি কি রাইটস এনজয় করব। এটাই লিখবো। এখন জি এখানে ম্যাম। আপনি আসলে বলতে পারবেন যে আপনি বলতেই পারেন যে ম্যাডাম এখন আমি একটা জিনিস বললাম যে আমার লাইফের যে আমি মনে করি ১ম যেটা হওয়া উচিত আমার আমার জীবনের নিরাপত্তা দেওয়া একটা আমি এটা না এটা আপনার কাছে নাও মনে হতে পারে। আপনার কাছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কিছু মনে হতে পারে। তো সেটা আপনি আপনার মতো ফিল ফ্রি আপনি লিখবেন। এটার বেসিসে আসলে আজকে আমরা আলোচনা করব। আমরা রাইটস টা নিয়ে যাব কিন্তু আগে আপনার ওপিনিয়নটা জানা আমাদের জন্য ইম্পোর্টেন্ট। সো সবাই মিলে জাস্ট একটা ফাইল বানাবেন। কেউ একজন কপি করতে পারেন। আমি সেখান থেকে জানবো। মানে প্রত্যেকটা গ্রুপ থেকে ৭ টা ৭ টা করে এরকম রাইটস আসবে। ২ টা গ্রুপ হবে আমার। ২ টা গ্রুপ থেকে ৭ টা করে রাইটস আসবে। তো আমি গ্রুপগুলো ওপেন করলাম। আ আমার কথা আচ্ছা আমি সময় দিব কতক্ষণ? হ্যাঁ, আমি তো গ্রুপ ওপেন করে ফেলেছি। ওকে আপনারা তাহলে জয়েন করেন। তারপরে হচ্ছে গিয়ে আমি টাইম হচ্ছে গিয়ে ৫ মিনিটস দিচ্ছি। আমার যদি আরো দরকার হয় তাহলে আমি হয়তো এটার টাইমিংটা আরেকটু বাড়িয়ে আ ৭ মিনিটস করে দিব। একটু কথা নিজেরা তাহলে একটু ডিসকাশন করে আসি ওখানে গিয়ে। ম্যাম, আরেকটা জিনিস হচ্ছে রাইটস গুলোর হুম। কি এক্সপ্লেনেশন করতে হবে ম্যাম? না, কিছুই না। শুধু হচ্ছে গিয়ে রাইটস গুলোর নেম লিখলেই হবে। নিজেরাই কথা বলবেন যে এটা কি ধরনের রাইটস হতে পারে। যদি পরবর্তীতে আমার দরকার সেটা ভার্বালি বললে হলো। কিন্তু কোনো এক্সপ্লেনেশন এর লেখা দরকার নেই। শুধু পয়েন্ট গুলো লিখলেই হলো। বা নামগুলো লিখলেই হলো। জি ম্যাম, এতটুকুই। বুঝতে পেরেছি। মোহাম্মদ আলী আপনি এখনো ব্রেকআউট রুমে জয়েন করেননি।
আপনি কাইন্ডলি ব্রেকআউট রুমটাতে জয়েন করে ফেলেন। অধিকার আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি একটু ব্রেকআউট রুম 1 এ আসছি। একটু ম্যাম, বলে জি ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু যেটা বলতে চাচ্ছি, নিজেরা কথা বলছেন ভালো কথা, একজন হচ্ছে কি নোটটা রাখবেন যে ইয়াগুলো কি। জি ম্যাম। আর ব্রেকআউট রুম মেম্বার যারা যারা আছেন সেটা আমি হয়তো একটা ফোল্ডার ওপেন করে দিব, সেখানে জাস্ট এই ফাইলটা আপলোড করলেই হবে, যে কোনো গ্রুপ থেকে যে কোনো একজন আপলোড করে ম্যাম, দিলে। আমি কি গ্রুপের মেম্বারদের নাম লিখে দিব হ্যাঁ, নাকি গ্রুপের জাস্ট? মেম্বারসদের নামটা আর আইডিটাও রাখেন এর সাথে রেখে, সে নিচে হচ্ছে আপনারা যে 7টা পয়েন্ট আনবেন সেই 7টা পয়েন্ট যাতে এখানে থাকে। ঠিক ম্যাম, আছে? আমাদের লাস্ট টাইম কয়টা ম্যাম? আমাদের টাইমটা 10 শুনুন। মিনিটস দিয়েছিলাম। এখন আমি একটু ব্রেকআউট রুম 2 এর সাথে কথা বলে দেখি যে টাইমিং আর একটু লাগবে কিনা। ম্যাম, আর একটু লাগতো ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে টাইমটা একটু এডিট করে দিচ্ছি, আপনারা কাজ করেন। ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ। Sure. আসসালামু আলাইকুম। আচ্ছা, শরীফ, আমার কথা কি বুঝতে পারছো তুমি? We আচ্ছা, want to আমি properly ব্রেকআউট listen. রুম 2 এ আসছি। আচ্ছা, একটু বলে নিই, সেটা হচ্ছে আমি একটা ফোল্ডার হয়তো ওপেন করে দিব এটার জন্য। তো আপনারা যেটা করবেন যে যে 7টা পয়েন্ট আসে সেই 7টা পয়েন্ট যে কোনো একজন এটা একটু একটা কপি রাখেন, এবং সেই কপিতে হচ্ছে গিয়ে নিজের নামটা যাতে মানে আপনাদের যে বাকি যে গ্রুপমেট যারা আছে তাদের নামটা আর আইডিটা যাতে থাকে। সো যখন ফাইলটা একজন আপলোড করলেই হবে, কিন্তু একটা ফাইল দিয়ে যাতে আমি জেনে যেতে পারি যে ব্রেকআউট রুম 2 এ কারা কারা ছিল এবং তাদের পয়েন্ট গুলো কি। আর আপনাদেরকে কি এক্সট্রা টাইম লাগবে, না যে টাইম আছে এটাই এনাফ? না, টাইম হয়ে গিয়েছে ম্যাম, কিন্তু এখন নামটা আর কি অ্যাড করতে হবে, এটা আচ্ছা যতক্ষণ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি হয়তো আচ্ছা, আর এক্সট্রা 2 মিনিটস দিব। ঠিক আছে, ব্রেকআউট রুম 1 কিছু টাইম চেয়েছে, তো আমি হয়তো আর 2 মিনিটস টাইম দেব এক্সট্রা। এর মধ্যে ফাইল কি ওপেন করেছেন? পাচ্ছি না তো। ফাইলটা এখন ওপেন করি না। ফাইল ওপেন করব বিধাই ভাবলাম যে তাহলে এটা একটু জানিয়ে রাখি, তাহলে আপনার ব্রেকআউট রুম আচ্ছা থেকে আচ্ছা। প্রিপারেশনটা নিয়ে আসবেন। জাস্ট একটা মানে ওয়ার্ড ফাইল হতে পারবে, যে কোনো একজনের খাতাতে জাস্ট হচ্ছে নাম আইডি গুলো থাকবে সবার, মেম্বার যে 5 জন ছিলেন এবং পয়েন্ট গুলো। আচ্ছা, ওয়ার্ড ফাইলে হলেও হবে না ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ড ফাইল হলেও হবে। ঠিক আছে। ওকে, ওয়েলকাম ব্যাক টু এভরিওয়ান। আমরা আজকের ক্লাসের শুরুতেই হচ্ছে কি একটা ব্রেকআউট রুম দিয়েছিলাম। আরো কিছু স্টুডেন্ট আছে, তাদের জয়েন করার কথা। তো আজকের টপিকটা আসলে আমাদের এমনই, যেটার কারণে আমার আসলে একদম শুরুতে ব্রেকআউট রুমটা দিয়ে দেওয়া। বিকজ আপনারা যে আলাপ আলোচনাগুলো করে আসবেন বা আপনাদের যে দৃষ্টিভঙ্গি, অ্যাকচুয়ালি আমি সেটার উপর বেসিস করে আজকে পড়াবো। আমি নতুন করে নিজের মতো করে কিছু পড়াতে যাব না। আপনাদের মতে রাইটসটা কি, আমরা লাস্ট ক্লাসে এরকমই পড়লাম যে ইটস ক্যান বি কম্পেয়ার উইথ আওয়ার বেসিক নিড, দ্যাট মিনস উইদাউট দেম উই ক্যান সার্ভাইভ ইন দ্য সোসাইটি। তো এখন আপনার মনে হচ্ছে যে এমন কিছু জিনিস যেটা দিয়ে আমি ওইটা ছাড়া আমি সোসাইটিতে সার্ভাইভ করতে পারবো না। তো আমি যখন সোসাইটি, মানে আমি একটা আমি একটা রাষ্ট্রের মধ্যে বিলং করছি, তাহলে নিশ্চয়ই আমার এক্সপেকটেশন থাকে যে ওই ইকোনমিটা বা ওই স্টেটটা, আমি ইকোনমি বলে ফেলি অনেক সময়, যেহেতু আমাদের ইকোনমি একটা বড় একটা টার্ম হিসেবে আমরা হচ্ছে কি একটা সময় স্টেটকে নিয়ে আসি। তো ওই ইকোনমিটা থেকে কিন্তু আমরা সেই ইয়াটা হচ্ছে গিয়ে যেটাকে বলা যায় যে ওই ইকোনমি থেকে কিন্তু আমরা হচ্ছে গিয়ে সেখানে এই ইনফরমেশন গুলো পেয়ে থাকবো। তো এই জন্য বলছিলাম, তো আহ, আজকে আসলে আমরা যেটাতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আমরা আপনাদের কথার বেসিসেই আসবো। তা আমি 2টা ব্রেকআউট রুমের কাছেই যাব, তার আগে হচ্ছে গিয়ে আমরা আসলে একটু
জেনে নিই যে আজকে আমরা আসলে কি পড়তে যাচ্ছি। আজকে আমরা রাইটস নিয়ে পড়বো এবং which will cover our chapter 9 আমরা প্রিভিয়াস ক্লাসে যা যা পড়েছিলাম। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে আমরা কিন্তু এটাও আপনাদের সাথে কথা বলেছিলাম যে আমাদের নেক্সট ক্লাসে কিন্তু আমাদের এক্সাম আছে এবং আজকের ক্লাস পর্যন্ত যা যা পড়বো এইটার বেসিসে থাকা উচিত। তো আমি মানে হয়তো কিছু আছে যেটা সিগনিফিকেন্ট ইস্যুস অফ রাইটস ওটা পর্যন্ত যাব, এরপরে বাকিগুলোতে যাব না। তো এখন চলে আসি, প্রথমে আমি একটু ব্রেকআউট রুম 2 এর কাছে যেতে চাই। যাকে বলবো তিনি হচ্ছেন গিয়ে বলবেন। তো আমি আবু তারেকের কাছে যেতে চাচ্ছি। স্যার আপনাদের একটু বলেন যে আপনাদের গ্রুপে আপনারা কি কি আলোচনা করলেন এবং কি কি পয়েন্ট গুলো পেয়েছেন। ম্যাম আমরা তো এক একজনে এক একটা বলছি, তো আমি যেগুলো বলছি এর মধ্যে যতটুকু মনে আছে, ম্যাম রাইটস অফ সিকিউরিটি, মেন্স প্রাইভেসি, পরে হচ্ছে ম্যাম রাইটস টু ওন প্রপার্টি, আচ্ছা রাইটস টু ফ্রিডম অফ থিঙ্কিং, আচ্ছা চিন্তা ভাবনার যে ফ্রিডমটা ওইটা। আচ্ছা, যে কোনো পরে একটা রাইটস এর কথা আপনি মানে যে কোনো একটা rights, যেমন আপনি বলেন রাইটস টু সিকিউরিটি, আপনি এটা গভর্নমেন্ট কারণ আপনি একটা স্টেটের কাছ থেকে এক্সপেক্ট করেন। তো রাইটস টু সিকিউরিটি বলতে আসলে আপনি কি বুঝতে পারছেন, কি বোঝাতে চাচ্ছেন? মানে যে কোনো কিছু হতে পারে, সেটা আমি জাস্ট আপনার থিঙ্কিংটা বোঝার চেষ্টা করছি। সব আচ্ছা স্যার, আমি আপনাকে কোনো একটা কারণে শুনতে পাচ্ছি না। আচ্ছা, একই ব্রেকআউট রুমের আমি হচ্ছে গিয়ে রাকিনের কাছে যেতে চাই। রাকিন জি স্যার কি ম্যাম। শুনতে পাচ্ছেন? আচ্ছা, কি একটু বলতে বলেন তো। ম্যাম, আমার জীবনের নিরাপত্তা, আমার প্রপার্টির নিরাপত্তা, পরে হচ্ছে আমার মানি, মানে অর্থ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, রাকিনের কাছে জানতে চাই যে রাকিন একটা যে কোনো একটা রাইটস বলেন তো, মানে যেটা আপনারা আলোচনা করেছেন আপনাদের ব্রেকআউট রুমে। আমি 7টা রাইটস এর ভিতরে আমার রাইটসটা লেখা হয় নাই। হুম তো আমি বিভিন্ন পর্যটক এরিয়া গুলোতে খুব বেশি অতিরিক্ত দাম রাখা হচ্ছে, যেখানে মনে করেন আমি গেলে হয়তো যেতে পারতাম, বাট টাকার জন্য যেতে পারছি না। যেখানে ভাড়া হবে 200 সেখানে হচ্ছে 1000 খানেক টাকা। তো ওই পর্যটক এরিয়া গুলোতে যেন এরকম ভাড়ার ব্যাপারগুলো, দামগুলো যেন কমিয়ে কিছুটা হুইচ মিনস জাস্টিফিকেশন, প্রাইস লেভেলের ব্যাপারে হয়তো আপনি জাস্টিফিকেশন চাচ্ছেন, এরকম একটা কিছু বলেছেন। জি জি। আচ্ছা ঠিক আছে। ওকে, ব্রেকআউট রুম 1 এ কার কাছে হচ্ছে, সরি 2 এ এটা হচ্ছে কার কাছে এমবেড করা আছে যে 7টা রাইটস আপনারা লিখেছেন? শেখ সজীবের সজীবের আচ্ছা, কাছে আছে। সজীব একটু বলেন তো Word তাহলে file। আপনারা কি কি ফাইনালি কি কি 7টা রাইটস পেয়েছেন? ম্যাম রাইট টু প্রাইভেসি, রাইট টু ফ্রিডম অফ থিঙ্কিং, রাইট টু নিউট্রাল ইলেকশন সিস্টেম, হুম right to human dignity, হুম right to express open religion, belief and opinion, হুম right to owned property, আর হচ্ছে ম্যাম right to e-commerce money security. আচ্ছা, অনেক সুন্দর সুন্দর নতুন কিছু রাইটস আমরা পেয়েছি, তো আমি এগুলা নিয়ে ডেফিনেটলি আসবো। এখন আমি একটু ব্রেকআউট রুম 1 এর কাছে চলে যাচ্ছি। ব্রেকআউট রুম 1 এ আমাকে প্রথমে বলবেন হচ্ছেন গিয়ে আলিফ হোসেন। স্যার আছেন? একটু বলেন তো স্যার আপনাদের জি ব্রেকআউট ম্যাম, রুমে কি কি হয়েছে? ম্যাম সাতটা রাইটস নিয়ে হয়েছিল। এখন হুম ম্যাম আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ম্যাম ফ্রিডম রাইটস নিয়ে আর কি। তা এটা ওই যে ম্যাম ধর্মীয় স্বাধীনতা যেটা আর কি বোঝাতে যাচ্ছে আচ্ছা, ওটা এটা হচ্ছে নিয়ে। আপনার মেইন কনসার্ন ছিল? না ম্যাম, আমার কনসার্ন ছিল ম্যাম মানে কনসার্ন না, স্বাধীনতা মানে নিয়ে। আমি বলতে চাচ্ছি যে মানে আপনি বোঝাতে চেয়েছেন যে আপনি রাইটস টু, মানে আপনি যে রাইটের কথা বলেছেন সেটা ছিল হচ্ছে গিয়ে রিলিজিয়নে, আমি বলছি ওইটা আপনার কনসার্ন ছিল, আমি ওটা না বলেছি। ম্যাম, এখানে আমি একটু বলি, আমারটা ছিল ম্যাম স্বাধীনতা, ঠিক আছে ম্যাম। হুম এখন এইখান থেকে ম্যাম তারপরে আমরা এক পর্যায়ে গিয়ে ওই মানে ধর্মীয় স্বাধীনতাটাই আর কি নিয়ে নিই, ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, জি তো আপনি ওটাতে গিয়েছেন। ওকে, জি বুঝেছি জি। স্যার। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমি চলে যাব এই গ্রুপের মানে ব্রেকআউট রুম 1 এর এমবেড করা আছে কার কাছে? মোহাম্মদ আলী, আপনি কি ছিলেন এই গ্রুপে? অনেক পরে জয়েন করেছেন। ম্যাম আলী ছিল কিন্তু কথা বলিনি ম্যাম। আলী এখনো কি আছেন?
ম্যাম আসছি ম্যাম, আমি আসলে একটু বাইরে তো ম্যাম, সেজন্য তো মানে বাইরে অনেক থাকলে কথা বলা যাবে না এমন তো কোনো কথা নাই। জি ম্যাম। আপনাকে তো এটাই তো ক্লাস পারফরমেন্স বা এটা গ্রুপ অ্যাক্টিভিটিস, এটা আপনার অ্যাক্টিভিটিস ইম্পর্টেন্ট। আচ্ছা, আলীর মতে যে আলী একটা রাইটস বলেন যেটা আপনি মনে করেন যে আপনার অ্যাজ এ সিটিজেন আপনি গভর্নমেন্টের কাছ থেকে এনজয় করা উচিত, মানে একটা কান্ট্রির কাছ থেকে আপনার এনজয় করা উচিত, বলতে পারবেন? নো ম্যাম। আচ্ছা, এই এই গ্রুপের ইয়াটা কার কাছে এমবেড করা আছে? ওখানে আলীর নামের পাশে একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখবেন। জি ম্যাম। কারণ না, আলী এটাতে মাইন্ড করার কিছু নেই, বিকজ আপনার অ্যাক্টিভিটিস এখানে আমি তো মেইন সেন্ট্রাল রুম থেকে দেখতে পাচ্ছিলাম, তো ওখানে তো আপনার অ্যাক্টিভিটিস আমার কাছে কোশ্চেনেবল, আপনি আসলে কি করছেন, তো এই কারণে আমি এটা ইয়া করে রাখলাম। ওকে, সো রাসেল আপনি আমাকে বলেন সেটা হচ্ছে কি আপনাদের গ্রুপে মানে আসছে কি কি পয়েন্ট গুলো আসছে শুনি। আচ্ছা ম্যাম, ফার্স্টে আসছে হলো যে আইনের চোখে সমতা, হুম তারপরে হলো যে নারী পুরুষ সম অধিকার, হুম তৃতীয় হলো যে ধর্মীয় স্বাধীনতাটা, হুম 4 নাম্বার হচ্ছে ম্যাম আর কি চলাফেরা অধিকার, মানে আর কি সিকিউরিটি যেটা। রাইট টু তো মুভমেন্ট। জি ম্যাম। আচ্ছা, সুন্দর, এই পয়েন্টটা কিন্তু খুব সুন্দর। 5 নাম্বারটা ম্যাম গৃহ ও যোগাযোগের অধিকার। আচ্ছা, আর ম্যাম আর একটু লিখা হয়নি তো, আর লিখে আমি সাবমিট করে দেবো। আর একটা বাদ আছে ম্যাম। ওকে, সো আমি যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এখানে বেশ ভালোভাবেই আমরা অনেকগুলো রাইটস নিয়ে কথা বলেছি। এখন আমি আসলে যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আমি অলরেডি দেখেন যে আপনাদের গুগল ক্লাসরুম একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করেছে, আপনারা হয়তো যারা একটু আছেন নোটিফিকেশন পাওয়ার কথা। তো এখানে কিছুই করতে হবে না, যেই দুইটা ব্রেকআউট রুম থেকে যারা যারা ওই যে আমি বলেছিলাম যে একজনের কাছে লিখলেই হবে, তারা হচ্ছেন গিয়ে জাস্ট ওটা সাবমিট করে দিবেন। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে ওই যে কি বলা যায়, সরি, মানে এইখানে হচ্ছে গিয়ে যে ওই যে আপনারা যখন সাবমিট করবেন ওইখানে যাতে সবার নামটা থাকে, ঠিক আছে? সো এটা ব্রেকআউট রুম 1 থেকে আপনারা ডিসাইড করে নেন যে কে সাবমিট করবেন, আর ব্রেকআউট রুম 2 থেকেও এইভাবে কেউ একজন ডিসাইড করে নেন কে সাবমিট করবে। তো আজকে আমরা চলে যাই, আমি আপনাদের প্রশ্ন থেকে আসবো। আহ সেটা হচ্ছে গিয়ে আমরা দেখেন একটু যদি নোটিস করে থাকি, সেটা হচ্ছে যে আমরা নিজেরা যখন কথা বলেছি এটা কি ফিল করেছেন যে একটা দেশে যখন আমি সিটিজেন হয়ে যাচ্ছি আমি আসলে ফিল করি যে আমাকে ওই দেশের উচিত আমাকে কিছু সুযোগ সুবিধা দেওয়া। এটা কি কথা বলতে যে ফিল করেছেন? না করলেও করতে পারেন, ফিল করাটা ম্যান্ডেটরি না। আমরা কি এই ধরনের কিছু ফিল করেছি যে আমি আসলে একটা দেশের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখি অ্যাজ আমি জি ওই ম্যাম। দেশটার সিটিজেন? এরকম কি ফিল আসছে? জি ম্যাম। এখন ম্যাম দেখেন, অবশ্যই, তো এই এই যে জন্যই তো যদি ম্যাম এই যে আন্দোলন সংগ্রামী। হ্যাঁ, তো এই ফিলিংটা কিন্তু আমাদের মধ্যে আসলে কাজ করে না, এটা একটা বিষয় যে আমি আমি যখন রাইটস নিয়ে পড়াতে গিয়েছি, আমি তো ফেস টু ফেস ক্লাস না, অনলাইনে। তো আরো আমার কাছে যেটা ফিল হয় যে স্টুডেন্টরা না বুঝে না যে আসলে আমি কিন্তু অ্যাজ এ সিটিজেন এগুলো আমি পাবো, মানে মেইন কথা হচ্ছে এটা, মানে আমার রাইটসটা বুঝে এটা আমাকে জোর করে আমাকে আদায় করতে হবে বিষয়টা এরকম না, এটা আমি অটোমেটিক্যালি পাওয়ার একটা অধিকার রাখি, এই জন্য এটাকে আমরা বলছি রাইটস। মানে উই শুড এনজয় দ্যাট, মানে এরকম, মানে আমরা এটার জন্য আমাকে যে মানে আন্দোলন সংগ্রাম করতে হবে বিষয়টা এরকম ভাবে আসবে না। তো আমরা আসলে রাইটস যেখানে বলছি এটা বেসিক নির্দেশের সাথে কম্প্যাটিবল, তেমনি একইভাবে হচ্ছে কি আমি বলবো যে আমি কিন্তু এই রাইটস গুলোর জন্য আমাকে সংগ্রাম বা অন্য কোনো কিছুর মধ্যে দিয়ে যেতে হবে তা না। তো আমরা এখন চলে যাই আসলে রাইটস গুলো কি, বা আমরা কি রাইটস গুলো আসলে এনজয় করা উচিত সেটাতে। আমি সিগনিফিকেন্ট ইস্যুস অফ রাইটস এটা আমরা একটু পরে যাব, বিকজ ক্লাসিফিকেশনটা বুঝে আসলে আমরা ইস্যুস গুলো নিয়ে আর ভালোভাবে বুঝতে পারবো। সো আমরা যে এই যে অনেকগুলো কথা বলেন আমি এগুলা সবই এমবেড করব, এবং কিছু রাইটস হয়তো আপনারা হয়তো বুঝেন নাই, এই কারণে এগুলো মিসিং চলে গেছে হয়তো এই এরিয়াগুলো, কিন্তু আপনারা আবার নতুন করে কিছু রাইটস নিয়ে আসছেন যেটা কিনা আমাদের এখন 21st সেঞ্চুরিতে আসলে এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত, যে অ্যাজ এ সিটিজেন আমরা কিন্তু এগুলো এনজয় করতে চাই, বা এগুলো আমাদের আসলে সমসাময়িক পরিপ্রেক্ষিতে মানে সমসাময়িক পরিস্থিতির কারণে এগুলো আসলে এখন আমাদের যে কোনো দেশের গভর্নমেন্টের উচিত এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের প্রতি যত্নশীল হওয়া। তো আমরা এখানে যে রাইটস গুলো দেখতে পেয়েছি, এখানে আমরা দুই ধরনের, মানে প্রথমে যেটা হবে যে রাইটস কে আমরা সরাসরি দুটো ভাগে ভাগ করব।
one is moral rights, another one is legal rights. মোরাল রাইটসটা হচ্ছে নৈতিকতা বা একটা সামাজিক অনুশাসন থেকে বা একটা সমাজ ব্যবস্থা যেভাবে চলছে সেখান থেকে বহু বছর ধরে যে অধিকারগুলো চলে আসছে সেগুলোকে আমরা মোরাল রাইটস বলছি, নৈতিক অধিকার যেটাকে আমরা বলছি। এগুলো কোনো লিখিত ডকুমেন্টস থাকে না বা এগুলো আপনি পেলেন মানে এগুলো নাও যদি আপনি এনজয় না করতে পারেন, কোনো কারণে যদি এগুলো না পান, এটার কারণে কোথাও যে ক্লেম করার আপনার সুযোগ থাকে না, এগুলোকে আমরা মোরাল রাইটস বলছি। আর লিগ্যাল রাইটসটা বলছে those are recognized and maintained by the highest rules and regulation of a state which is constitution, অর্থাৎ আপনি যে দেশে থাকবেন সেই দেশের যে একটা সর্বোচ্চ আইন যেটাকে আমরা কনস্টিটিউশন বলি, সেটা দ্বারা এই রাইটস গুলো আপনার হচ্ছে গিয়ে মেইনটেইনড হবে বা রেকগনাইজড হবে। সেই রাইটস গুলোকে আমরা সাধারণত লিগ্যাল রাইটস বলে থাকছি। অর্থাৎ আমার সংবিধানে কিন্তু রাইটস গুলো নিয়ে কথা বলা হচ্ছে, আমি যে লিগ্যাল রাইটস গুলো নিয়ে কথা বলবো সবগুলো আমাদের সংবিধানে লিখিত অবস্থায় আছে, এবং এই রাইটস গুলো যদি কোনো কারণে খর্বিত হয়ে যায়, এই জন্য আপনাদেরকে বললাম যে আপনাকে এটা রিয়েলাইজ করতে হবে যে এই রাইটস গুলো যদি আপনি কোনো কারণে না পান, সরকার আপনার কাছে জবাবদিহি করতে বাধ্য যে আপনি কেন এই রাইটসটা পেলেন না। সরকার আপনার কাছে জবাবদিহি করতে বাধ্য যে এই রাইটসটা আপনি কেন এনজয় করতে পারলেন না। বুঝতে পারতেছেন কত সিরিয়াস বিষয়টা? তো এই রাইটস গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব যে কোন রাইটসটা আসলেই আপনি মানে একদমই যেটা এবং এই মানে রাইটস গুলো কথাটা এইভাবেই আসছে যে এই রাইটস গুলো আপনাকে গভর্নমেন্ট দিতে, অর্থাৎ একদম লিখিতভাবে সংবিধানে এটা লিখিত আকারে আসবে, এবং এইটা আপনি যদি কোনো কারণে এনজয় না করতে পারেন, গভর্নমেন্ট আপনাকে আপনার কাছে জবাবদিহি করতে বাধ্য। তাহলে প্রথমে আসি মোরাল রাইটস। মোরাল রাইটস গুলো কি বললাম? নৈতিক, মানে বাংলায় যেটাকে আসছে যে নৈতিক অধিকার, বা আমরা যেটাকে নৈতিকতা থেকে যে অধিকারগুলোতে চলে আসি সেটা। যেমন আমি যদি বাংলাদেশের বেসিসে চিন্তা করি, আমাদের দেশে কিন্তু কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, সেগুলো কিন্তু সবসময় মানে নৈতিক একটা যে বিষয়গুলো আছে। যেমন যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমরা যখন কোনো সিনিয়র সিটিজেন দেখি, আমরা কি করি? আমরা দাঁড়াই। মানে এটা খুব নরমাল একটা বিষয় যে আমি হয়তো বসে আছি, কোনো সিনিয়র সিটিজেন আসলেন, আমরা দাঁড়ায় যাই। বা পা তুলে বলতে আমরা এক পায়ের উপরে আরেক পায়ে অনেক সময় তুলে বসে থাকি। তো এই অবস্থায় বসে আছে কোনো সিনিয়র সিটিজেন দেখলে আমরা সোজা হয়ে বসি। তো এখন এই যে শ্রদ্ধাবোধটা, সম্মানটা আমরা দেখালাম, এই সম্মানটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার, ইট ডাজন্ট মিন আপনাকে কেউ বলছে যে তোমাকে এটা করতেই হবে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। এটা আপনি যখন করছেন, এটা নিজে থেকে করছেন, করলে এখন সাপোজ আমি টিচার, আমি ক্লাসে গেলে আমি এটা অনেক সময় দেখি অনেক স্টুডেন্ট উঠে দাঁড়ায়, অনেক স্টুডেন্ট উঠে দাঁড়ায় না। এখন আমি কিন্তু এক্সপেক্ট করছি না যে আমার স্টুডেন্টদের বা এরকম করে রুলস নেই যে স্টুডেন্টদের উঠে দাঁড়াতে হবে। এখন এটা কোথা থেকে দাঁড়াচ্ছেন? হয়তো আপনি আপনার ফ্যামিলি থেকে শিক্ষা এরকম যে সে টিচার যেই এইজের যেমনই হোক না কেন, তাকে দেখলে আমরা এটা আমি নিজেও করি, সম্মানসূচক ভাবে এখন পর্যন্ত দেখা যায় যে আমার স্যারদের সাথে দেখালে আমি তাদের সামনে ইভেন এখন পর্যন্ত বসি না, তাদের রুমে গেলে দাঁড়াই কথা বলি, এটা হয়। আচ্ছা, আমি ওটা ওইভাবে বলছি না, মানে আমি বলছি যে এটা আমার শিক্ষা এরকম যে আমি হয়তো এই লার্নটাই করে আসছি, তো আমি ওইভাবে করছি। তো এই যে এরকম রাইটস, বা ধরেন আমরা অনেক সময় কি হয় যে আমরা সিনিয়র সিটিজেনদেরকে দেখলে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অনেক ছেলে আছে সিগারেট খান, আমরা কি করে সিগারেটটা লুকাই ফেলি না? সামনে কি স্মোকিং করেন? না ম্যাম, কিন্তু হ্যাঁ বুঝি নাই। জি ম্যাম, এগুলো করে সিনিয়র দেখলে, এগুলো সিনিয়র দেখলে আমরা এগুলো করি। এখন ইভেন সিনিয়র সিটিজেনও না, মানে আমাদের যাদেরকে আমরা একটু রেসপেক্ট করি বা চিনি, এরকম দেখলেই আমরা হচ্ছে কি তখন এই যেটা লুকাই ফেলছি। তো এখন এটা কথা হচ্ছে কি, এটা কি আপনাকে কেউ বলেছে যেটা করতে হবে, জোর করছে আপনাকে? না না ম্যাম, ম্যাম, এরকম না ম্যাম, কিছু না। জোর করে নাই। কেউ কিন্তু জোর করে নাই, এবং কেউ কিন্তু শিখায় দেয় না। কিন্তু দেখেন অটোমেটিক্যালি আমাদের নর্ম যেটা, সেই নর্ম থেকে আপনার কাছে মনে হচ্ছে যে এটা করা উচিত, এরকম না বিষয়টা অনেকটা? সম্মান অথবা জি চোখ লজ্জা ওরকম থেকে। তো এই জিনিসটা কিন্তু দেখেন আমাদেরকে কেউ শেখায় নাই, এবং আমরা কিন্তু হচ্ছে কি যে বলছি যে আমাদের সোসাইটিটাই এরকম যেখান থেকে আমরা এটা শিখে আসছি। সেম থিং, আমি একটু যাই, আমি যদি এখন ইউরোপে যাই, ইউরোপে কিন্তু এরকম কোনো নিয়মই নেই, আপনি সিগারেট খাচ্ছেন, আপনি আপনার বাবা মার সামনে বসে ইভেন অ্যালকোহলও খেতে পারবেন, এটা ওরা কিছুই মনে করে না, ওদের কালচারটাই এরকম। আমি এটা খারাপ বলছি না, ওদের দেশে কালচার এরকম। অ্যালকোহল ওদের দেশে মানে হালাল বলছি না, মানে অ্যালকোহল ওদের দেশে অ্যাপ্রুভ, একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত অ্যালকোহল কনজিউম করাই যায়।
ওরা সেটা করছে। তো এটা কিন্তু ওই দেশে আবার নরমটা কিন্তু ওরকম, বা ওখানে কিন্তু আপনি সিনিয়র জুনিয়র সবাইকে নাম ধরে ডাকবেন। ওখানে বরঞ্চ আপনি যদি সবাইকে নাম না ধরে ডাকেন এটা অভদ্রতা। আমরা যেমন সিনিয়রদের কাউকে নাম ধরে ডাকার কথা তো চিন্তাই করতে পারি না। আমার ইভেন এমনও আছে যে আমার অফিসের কথা বলছে, আমার অফিসে আমার এমন কলিগ আছেন যিনি আমার ব্যাচমেট, এখনো আপনি করে বলছে, যিনি আমার ব্যাচমেট, কিন্তু দেখা যাচ্ছে যে আমার আগে জয়েন করেছে গ্রিনে, সো দ্যাট হি ইজ মাই সিনিয়র। আমি তাকে কিন্তু ভাইয়া আপু আপনি করে বলছি। বাট যখন আমি ঢাকা ইউনিভার্সিটি যাচ্ছি বা ইউনিভার্সিটিতে যাচ্ছি, মানে আমাদের যখন গ্রুপ গুলো, তখন কিন্তু সেখানে আমার ব্যাচমেটই আছে, আমি ওই জন্যই বলছি, তখন কিন্তু সে আবার আমার ব্যাচমেট। কিন্তু এখানে যখন আমার অফিসিয়াল কোনো প্রোগ্রামে দেখা হচ্ছে, সে যেহেতু আমার আগে জয়েন করেছে, আমার সিনিয়র, আমি তাকে কিন্তু তখন আপনি করে বলছি। বা আমার যারা সিনিয়র, এখানে যেই আমার একদিনের সিনিয়র হলেও সে আমার সিনিয়র, আমি তাকে কিন্তু আপনি করে বলছি। এখন ইভেন আমার সাবঅর্ডিনেট যারা আছে, মানে আমার হয়তো বা আমি মনে করি না তারা আমার আসলে নিচের লেভেলে জব করেন, হয়তো পদমর্যাদায় নিচের লেভেলে পড়ে, বাট আমি এটাকে আবারও বলছি, এটাকে আমি নেগেটিভলি মিন করে বলিনি, আমি এটাকে বলছি যে আমার কাছে এটা ওনার কাজ ছোট না, মানে আমার কাছে সবার কাজই সমান মনে হয়। ইভেন কালকে ফুড প্যান্ডার একটা অ্যাডভার্টাইজ আমি দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি এটা ফিল করি, সেটা হচ্ছে কোনো কাজই ছোট না। ইভেন সত্যি কথা, আমি একটা সময় চিন্তা করেছি যে আমি যদি সাইকেল চালাইতে পারতাম, আমি ফুড প্যান্ডার ডেলিভারি দিতাম, কিন্তু আমি সাইকেল চালাইতে পারি না। আমি কয়েক মাস দিচ্ছি ম্যাম সহজ.com আর হাংরি নাকিতে। খারাপ না, কিন্তু আমি এটাকে খারাপ মনে করি না, কারণ আমার কাছে মনে হয় আমি পার্ট টাইম, মানে আমি একটা সময় বসেই আছি ধরেন বাসায়, সাপোজ ধরে নিলাম 1-2 ঘন্টা, এই 1-2 ঘন্টা আমার সময়ের তো মূল্য আছে। কালকে যেমন পড়াতে যে একটা জায়গায়, তো ওইখানে আসলে এটা চলে আসছিল যে সময়ের মূল্যটা কি, মানে এইভাবে কিভাবে আমরা হচ্ছে ক্যালকুলেশন গুলো করছিলাম, ওই পড়াচ্ছিলাম আপনার লিমিটেশন অফ রিয়েল জিডিপি। সো ওটা পড়াতে যে এরকম আসছিল যে লিমিটেশন অফ রিয়েল জিডিপি এরকম, যে আমাদের লেজার টাইম যেটা, সেটার ভ্যালুটা কিন্তু আমরা জিডিপিতে আনতে পারি না। তো এইটা মানে অর্থাৎ আমাদের ওয়ার্কিং আওয়ারে যেমন ভ্যালু আছে, আমাদের লেজার টাইমেরও কিন্তু ভ্যালু আছে। তো আমি এটাই ওইভাবে চিন্তা করেছিলাম, তো আমার তো সময়ের মূল্য আছে। অনেক সময় মনে হতো কি এই সময়টাতে আমি অনেক পার্ট টাইম কাজ করতে পারি, এটা আমার ফুল টাইম কাজ হলো না, আমি এটা কাজ করে দিলাম, বা এখান থেকে আমি ভলেন্টিয়ারি কাজ করলাম, ইভেন এইটাই চিন্তা করতাম যে ভলেন্টিয়ারি কোথাও সার্ভিস দিলাম, তো আমার কাছে এটা ভালো মনে হচ্ছে, কোনো কাজই ছোট মনে করি না। তো যেটা বলতে চাচ্ছিলাম, এখন আমার হয়তো সমপর্যায়ে কাজ করে না, কিন্তু তাকেও কিন্তু আমি আপনি করে বলছি। তো এই যে দেখা যাচ্ছে যে এরকম, বা আমরা ছোটদেরকে স্নেহ করি, দেখা যায় ছোটরা যতই দুষ্টামি করুক, এন্ড অফ দ্য ডে তাদেরকে আমরা তাদের যে দোষগুলো আছে সেগুলোকে একসেপ্ট করে তাদেরকে বোঝানোর চেষ্টা করি, যে এই যে গুণগুলোর কথা আমি বললাম, এগুলা আমাদের মধ্যে কম বেশি সবারই আছে। এই গুণগুলোকে বা এইটার কারণে দেখা যাচ্ছে যে আপনি কোনো না কোনো ক্ষেত্রে কিছু এনজয় করছেন। আপনি হয়তো ভাবতে পারেন যে কই ম্যাডাম, আমাকে দেখলে তো কেউ রেসপেক্ট করে না, সালাম দেয় না। আপনি একটু খেয়াল করে দেখেন, কোনো না কোনো ক্ষেত্রে আপনি কিছু রাইটস এনজয় করেন, যে রাইটস গুলো আসলে আপনি, যেটাকে বলা যায় যে আপনি এক্সপেক্ট করেন না। এই যে বললাম যে আপনাকে হয়তো আনকন্ডিশনালি আপনার সিনিয়ররা ভালোবাসে, সেটা হয়তো আপনি এক্সপেক্টই করেন না, কিন্তু আপনি সেটা পেয়ে যাচ্ছেন। হচ্ছে না এরকম আমাদের লাইফে? তো এটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের রাইটস এর মধ্যে পড়ে। এটা হচ্ছে যে রাইটস এর মধ্যে পড়ে, এটা হচ্ছে মোরাল রাইটস বলছে। অর্থাৎ এটা কোনো আমাদের সংবিধানে আমরা লিখিত আকারে পাবো না, বা আপনি যদি কোনো কারণে আপনার এই রাইটসটা খর্বিত হয়, সেটার জন্য আপনি কোথাও যে যুদ্ধ ঘোষণা করে দিবেন যে কেন আমি এটা পেলাম না, এরকম কিছু কিন্তু হবে না। কিন্তু এক্ষেত্রে যেটা হবে যে আপনি কিন্তু এই রাইটস গুলো, মানে এক্ষেত্রে যেটা হবে যে এই রাইটস গুলো অনেক ক্ষেত্রে আপনি হচ্ছেন এনজয় করেন। জি মোনায়েম বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আজকে আমার ফার্স্ট ক্লাস না। ও আচ্ছা, ঠিক আছে স্যার, ওয়েলকাম টু মাই ক্লাস। এই তো, আর ক্লাসের সব ডিটেল হচ্ছে আমাদের গুগল ক্লাসরুমে পাবেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমরা দেখা যাচ্ছে যে এই রাইটস গুলো যেটা হবে, যে আমরা কিন্তু ওই যে বললাম যে আমার সংবিধানে এটা এমবেড করা নাই, বা সংবিধান দিয়ে এটা অ্যাপ্রুভ না যে আমি আমাকে এই রাইটস গুলো এনজয় করতেই হবে বা আমাকে এই রাইটস গুলো পেতেই হবে। কিন্তু দেখা যাবে যে এই রাইটস গুলো যদি আমার কোনো কারণে খর্বিত হয়ে যায়, মানে আমি মানে এটা অ্যাডেড ভ্যালু রাখবে যে আমি এই রাইটস গুলো অনেক ক্ষেত্রেই এনজয় করি, এবং দেখা যাবে আমাদের ডে টু ডে লাইফে আমরা রেগুলার বেসিসে আসলে এই রাইটস গুলোকে এনজয় করে থাকছি। সো এগুলোকে আমরা মোরাল রাইটস বলছি। সো উই রেসপেক্ট টু আওয়ার এল্ডার্স, অর উই লাভ আওয়ার
juniors or like আমি যেগুলো বললাম যে we respect our colleague or এই যে এই যে সোসাইটি থেকে যে নর্ম থেকে আমরা যে কিছু দেখা যায় যে কিছু অধিকার আমরা ভোগ করে থাকছি এগুলোকে আমরা মোরাল রাইটস বলে থাকছি। এবং আরো একটা বিষয় আছে, দিস কাইন্ড অফ মোরাল রাইটস ভ্যারি সোসাইটি টু সোসাইটি বা এথনিসিটি টু এথনিসিটি। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার এই বাংলাদেশের কথাই বলছি যে ট্রাইবালদের মধ্যে দেখা যাবে যে ট্রাইব যারা আছে তাদের মধ্যে কিন্তু আবার এই ধরনের মোরাল রাইটস ডিফারেন্ট। যেমন চাকমাদের একটা প্রধান ধর্মীয় উৎসব আছে, সেখানে কিন্তু ওরা পরিবারের সবাই মিলে একত্রে ওদের নিজস্ব তৈরি এক ধরনের মানে খুব লাইট একটা ভলিউমের একটা খায়, অ্যালকোহল কনজিউম করে, এটা ওরা নিজেরা মেক করে নেয় ভাত থেকে। এখন কথা হচ্ছে গিয়ে অ্যালকোহল তো ইসলামের দৃষ্টিভঙ্গিতে হারাম, এবং আমাদের সমাজ ব্যবস্থা বাঙালি আমরা যারা আমাদের তো অ্যালকোহল কনজাম্পশন টোটালি হারাম। আমরা তো চিন্তাই করতে পারি না যে আমরা ফুল ফ্যামিলি মিলে এটা কনজিউম, কিন্তু আমাদের দেশে আবার আরেকটা গোষ্ঠী জাতিগোষ্ঠী কিন্তু তারা তাদের কিছু প্রোগ্রামে এটা কিন্তু তাদের কাছে এটা হালাল, মানে তাদের কাছে হালাল না, মানে আমি বলছি যে তারা কিন্তু এটা এনজয় করছে, তো এটা তাদের কিন্তু এটা কিন্তু মোরাল রাইটস তাদের, যে তারা মনে করে। হ্যাঁ বলেন বলেন স্যার। না, ওই যে মার্কেটিং এ পড়েছিলাম আনহোলসাম নিড আর কি, সোসাইটিতে অনেক নিড কিন্তু আমাদের দেশের জন্য এটা রিলিজিয়ন এটা খারাপ। হুম 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 এক্স্যাক্টলি। এবং যেটা হবে যে এটা হচ্ছে সোসাইটি টু সোসাইটি, মানে এই মোরাল রাইটস গুলো দেখা যাবে সোসাইটি টু সোসাইটি ভ্যারি করবে। ইভেন বর্ডার চেঞ্জ হলো, অনেক ক্ষেত্রে আমরা চেঞ্জেস দেখছি। এই যে বাঙালি বললাম, বাঙালি বলতে যেই বলতে গেলাম যে আমরা যারা বাঙালি মানে বাংলাদেশে যারা বাঙালি আমরা হচ্ছে গিয়ে যেটা হয় যে আমরা হচ্ছে যে অ্যালকোহল কনজাম্পশনটাকে এইভাবে দেখছি। আপনি কলকাতায় যান, কলকাতা বাঙালিদের কাছে কিন্তু অ্যালকোহল কনজাম্পশন নর্মাল বিষয়। ওদের সোসাইটিটা এরকম, ওদের দেশে মুসলিম নেই, ওদের দেশেও তো মুসলিম আছে, মুসলিম বাঙালিও তো আছে, কিন্তু ওরা এটাকে নর্মাল ভাবে দেখে, বিকজ ওদের যে সোশ্যাল সিস্টেম সেখানে অ্যালকোহল কনজাম্পশন বলা যেতে পারে লিগ্যাল, এটাকে আমরা ইলিগ্যাল কোনো বিষয় হিসেবে দেখছি না। তাহলে ওইখানে কিন্তু এটা হালাল। ডিফারেন্সটা বুঝতে পারছেন? একই জিনিস সেম বাঙালিদের কথা, এই জন্য বাঙালিদের কথা মেনশন করলাম। বাঙালিদের মধ্যে একই দুইটা পাশাপাশি দেশ, এক জায়গায় এটা হালাল আর মানে এক জায়গায় এটা অ্যাপ্রুভ আর এক জায়গায় হচ্ছে অ্যাপ্রুভ না। আমি হালাল বারবার বলছি, এটা ভুল হচ্ছে। মানে এই এক সেম মোরাল রাইটস আমরা একটা দেশে এনজয় করছি আর একটা দেশে করতে পারছি না। এখন আমি বাঙালি হিসেবে বলতে পারবো না, বাংলাদেশি হিসেবে বলতে পারবো না যে কেন আমার এই মোরাল রাইটসটা নাই। এটা আবারও কিন্তু বলার জায়গা নেই, কারণ এটা আমার সংবিধানে অ্যাপ্রুভ না যে আমি এটা এনজয় করব। কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে কিন্তু আবার ইন্ডিয়ার ওরা যে এনজয় করছে ওরাও বলতে পারবে না যে কেন আমরা আমরা কেন এনজয় করছি, এটা তো হচ্ছে কি আমার এনজয় করা উচিত না। এরকম কথাও কিন্তু আবার আমি আসতে পারবো না। তো মেইন কথা হচ্ছে গিয়ে আমাদের এখানে চিন্তা করতে হবে যে আমি আসলে কোনটা এনজয় করছি এবং মানে আমি কি আদৌ এটার মানে রাইটস রাখি কিনা এনজয় করার ক্ষেত্রে, এরকম একটা বিষয় থাকবে। এরপরে চলে ম্যাম আসে, হ্যাঁ বলেন। ম্যাম আমাদের দেশের রাইট অনুযায়ী তো ম্যাম মদ খাওয়া নিষেধ, তাই না? হুম 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 কিন্তু ম্যাম এই যে আমাদের দেশে যারা পাহাড়ি বা যারা কেউ যে গারো মং, হুম এদের প্রধান খাদ্য হচ্ছে ভাত আর মদ ম্যাম। সমাজের মধ্যে আমি দেখেছি। আমি এক্স্যাক্টলি জানি না, মানে আমি এটা আমি রিসেন্ট কয়েক জায়গায় পড়ে দেখেছি ওখানে এরকম লেখা। বাট আমি যখন নিজে হ্যাঁ স্টুডেন্ট ম্যাম। ছিলাম বা আমি নিজেই অ্যাকচুয়ালি গারোদের উপরে একটা রিসার্চ করেছিলাম, আমার একটা কাজ ছিল থার্ড ইয়ারে থাকতে, আমাদের একদম প্রজেক্টে পাঠিয়েছিল, তো আমি করে আসছিলাম। ওখানে আসলে আমি পাই নাই যে গারোদের প্রধান খাদ্য হচ্ছে গিয়ে ভাত আর মদ। জি ম্যাম, আমি আমিও এটাকে অবাক হয়েছি। মানে আমি নিজের সার্ভে করা, মানে আমি নিজে গারোদের সাথে 7 দিন থেকে আসছি, ওদের সমাজ ব্যবস্থা দেখেছি, ওরা যে মাতৃতান্ত্রিক সমাজ এটা কেমন ওইটা বুঝে এটার উপর একটা রিপোর্ট প্রিপেয়ার করেছিলাম। ওদের ইকোনমিক সিস্টেম, ওদের সোসিও ইকোনমিক সিস্টেমটা আসলে বের করার চেষ্টা করেছিলাম যে বাংলাদেশের অন্যান্য ট্রাইবালদের তুলনায় গারোরা বেশ স্ট্রং, ইভেন চাকমাদের তুলনায় গারোদের অর্থনৈতিক ভাবে তারা বেশ স্বাবলম্বী। কেন, এটাই আমাদের আসলে মেইনলি ফাইন্ডিংসটা ছিল, এইটার রিজনটা বের করতে, যে ওখানে কিন্তু আমি এটা পাইনি। তো এটার একটা রিজন হচ্ছে ওদের মধ্যে ক্রাইম রেট কম। গারোদের মানে মাতৃপ্রধান, তো মেয়েরা তো একটু সহিংসু টাইপের হয়, মানে মানে যেটাকে বলা যায় যে সহজে করে না, ঝামেলা মানতে দেয়, পারে না।
মানে হুম। ঝামেলা চায় না। তো মেয়েরা সাধারণত মানায় নিতে পছন্দ করে, তো তোদের সমাজ ব্যবস্থাটাই এরকম যে সহিংসতা, কোনো ঝামেলা হলে সেখানে ওরা খুব বেশি ঝগড়াঝাটিতে যায় না। তো ওদের মিলেমিশে থাকার ওদের মধ্যে একটা প্রবণতাটা বেশি থাকে। তো ওইটা একটা রিজন। মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে ওরা একটু নরম প্রকৃতির। এটা একটা রিজন, যে কারণে হচ্ছে কিনা ওদের মধ্যে ক্রাইম রেট কম, এবং ওদের ওদের সেই কারণে ওদের বাঙালিদের সাথে সম্পর্কও ভালো। কারণ ওরা তো মানে বাংলাদেশের একটা পার্টে অবস্থান করছে, এই জন্য বলছি বাঙালিদের সাথে সম্পর্ক ভালো। এবং ওরা ইকোনমিক্যালি, যদি আমি আমার চিটাগং হিল ট্র্যাক্স এর যে ট্রাইবালরা আছে তাদের সাথে কম্পেয়ার করি, তাদের তুলনায় ওরা ফাইন্যান্সিয়ালি স্ট্রং। তাদের তুলনায়, আমি বলছি না যে অনেক রিচ ওরা, বাট ওদের সাথে যদি কম্পেয়ার করি তাহলে ওরা ফাইন্যান্সিয়ালি স্ট্রং। তো এই জিনিসটা আমরা বের করেছিলাম এইভাবে। তো তখন স্যার আমি কোনোদিনও দেখি নাই ওদের বাসায় খাওয়া দাওয়া করেছি, মানে এরকম ছিল। আমি দেখি নাই যে ওরা মদ খায়। হ্যাঁ, খায় অকেশনে, জি মানে ম্যাম, ওদের কিছু অকেশনে তো হ্যাঁ কিছু প্রোগ্রাম থাকে সে সময় খাচ্ছে, কিন্তু ইট ডাজন্ট মিন যে রেগুলার বেসিসে খাওয়া দাওয়া করছে। তো এখানে যেভাবে লিখেছে এরকম কিছু আসলে ছিল না। জি ম্যাম, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ তো ম্যাম। এই জন্য আমি আর আচ্ছা, এখন একটা প্রশ্ন হতে পারে যে ম্যাডাম তাহলে ওরা কিভাবে অ্যাপ্রুভাল পাচ্ছে, তাহলে তো আমাদের দেশে তো ইয়া হয় না। এইখানে আসলে বিষয়টা এরকম দাঁড়ায়, মানে সংবিধানে এরকম নাই যে অ্যালকোহল কনজাম্পশন নিষিদ্ধ, ব্যান্ড করা হয়েছে, কিন্তু আমাদের যে আইন কিছু মানে সংবিধান থেকে, যখন আমরা সংবিধানে তো মেইন রুলস গুলো আসে, সেখান থেকে যখন আইন প্রয়োগের বিষয়টা আসে ওখানে এরকম আছে যে যেহেতু আমরা ইসলামিক কান্ট্রি, ইসলামের রুলের প্রতি আমাদের মানে ইসলাম বেসড কান্ট্রি, মানে যেটা আমাদের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা হচ্ছে মুসলিম, সেই কারণে হচ্ছে গিয়ে আমরা ইসলামের রুলস গুলো, আমাদের ল গুলো ইসলামের রুলস গুলো মেনটেন করে। তো সেখানে যদি ইসলামে অ্যালকোহল কনজাম্পশন হারাম, মানে নিষিদ্ধ, এই কারণে আমাদের দেশে অ্যালকোহল কনজাম্পশন, পরিবহন করা সবকিছুই নিষিদ্ধ। কিন্তু যদি আপনার লিগ্যাল লাইসেন্স থাকে, আপনি অ্যালকোহল কনজাম্পশন করতে আপনার লাইসেন্স লাগবে। জি বাংলা ম্যাম। আপনি মুসলিম হলেও অ্যালকোহল কনজাম্পশন করতে পারবেন, আপনার সেক্ষেত্রে লাইসেন্স লাগবে। আপনি লাইসেন্স নিয়ে আসলে আপনি অ্যালকোহল মানে ক্যারিও করতে পারবেন ইভেন ওটার, কিন্তু এগুলো লাইসেন্স মানে অর্থাৎ গভর্নমেন্টকে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিয়ে আপনি এটা করতে পারবেন। এবং এটা কিছু ক্ষেত্রে শিথিলযোগ্য অন্য ধর্মাবলম্বী এবং এই যে যারা এথনিক গ্রুপ যারা, তাদের জন্য এটা কিছুটা ক্ষেত্রে শিথিলযোগ্য, এইভাবেই লটা এরকম। তো সেই ক্ষেত্রে আপনি আরো আরো বলি, আমি এগুলা কেন এটা জানি সেটাও বলি, যে পাস মানে ওই যে ইমিগ্রেশন আমাকে কয়েকবার পার হতে হয়েছে। তো এখানে ডিউটি ফ্রি শপে তো অ্যালকোহলও পাওয়া যায়। তো তখন আমার একটা কোশ্চেন ছিল যে আমরা তো মুসলিম, আমাদের তো কনজাম্পশন নিষেধ, তাহলে এগুলা ইয়া কেন? তো ওখান থেকে আমি জানতে পেরেছি বাংলাদেশি পাসপোর্টে আপনি 1 লিটার অ্যালকোহল ক্যারি করতে পারবেন। ধরেন বাইরে থেকে যখন আসেন ডিউটি ফ্রি, ওই যে ওখান থেকে 1 লিটার অ্যালকোহল মানে কনজাম্পশন বলছি না, 1 লিটার অ্যালকোহল ক্যারি করে আনতে পারবেন, বাট স্যার মুসলিম হলে পারবেন না। ও আচ্ছা, নন রিলিজিয়াস আর কি, হ্যাঁ মুসলিম বাদে হইতে হবে। হ্যাঁ, আপনি অন্য রিলিজিয়নের যদি হন 1 লিটার পর্যন্ত ডিউটি ফ্রি থেকে আপনি অ্যালকোহল নিয়ে আসতে পারবেন। আমি আমার পাসপোর্ট দিয়ে আনতে পারবো না, বিকজ আমি বাংলাদেশ মানে আমি মুসলিম, এটা আমাদের দেশের জন্য অ্যালাউড না, মানে আমার রুলস এ যাচ্ছে না। কিন্তু সেম আমার সাথে যদি আমার হিন্দু মানে এরকমই হয়েছিল, ও হচ্ছে হিন্দু, তো ও হচ্ছে নিয়ে আসছে, আচ্ছা এটাকে ওইভাবে দেখার কিছু না, ওদের বাসায় সবাই মিলে ওদের পুজোর সময় খায়, তো আনতেই পারে, এটাকে আমি ওরকম নেগেটিভলি দেখিও না। তো ও আনতে পারে কিন্তু আমি আনতে পারি না। তো ওর সাথে কথা বলতে যে আমি এই জিনিসটা জানলাম, এবং এটাও তখন জানলাম যে 1 লিটার পর্যন্ত ও আনতে পারে, আর আমি 1 লিটার কেন 1 ফোঁটাও আনতে পারবো না। ধরা পড়লে একদম সেটাকে বলে জেল, মানে আমার এগেনস্টে একটা কেস হয়ে যাবে, এবং এটা খুব ব্যাড, মানে ইমিগ্রেশনে কোনো কারণে যদি একটা নেগেটিভ ইম্প্যাক্ট করে এটা খুব ব্যাড হিসাবে দেখা হয়, মানে এটার ইম্প্যাক্টটা ভেরি ব্যাড। তো এটা ছিল হচ্ছে গিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই বিষয়টা। এখন দেখেন একই দেশের পাসপোর্ট হোল্ডার, কিন্তু আমাদের দুজনের জন্য কিন্তু রুলসটা ডিফারেন্ট। তো এটা মোরাল রাইটস থেকে আসলে এই কারণে যে বললাম যে একই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ডিফারেন্ট জায়গায় আসলে ডিফারেন্ট ইস্যুস দেখতে পাবো, এরকম হতে পারে। তো সেকেন্ড আমরা যেটাতে যাব সেটা হচ্ছে লিগ্যাল রাইটস। লিগ্যাল রাইটসটা হচ্ছে আমাদের যে সংবিধান আছে, এই যে এখানে এই যে অ্যালকোহল কনজাম্পশন এই বিষয়টা তো ক্লিয়ার হয়ে যাবে, সংবিধান আছে বা আমাদের যে রুলস এন্ড রেগুলেশন আছে সেটা দিয়ে এই রাইটস গুলো মেইনটেইনড হবে, এবং কোনো কারণে এই রাইটস যদি আপনি মেইনটেইন না করতে অর্থাৎ খর্বিত হয়, সেক্ষেত্রে ইউ ক্যান ক্লেইম
against that organization, even in some cases আপনি you can claim against the government, আপনি রিড করতে পারেন। আপনারা আমরা অনেক সময় দেখি না যে বিভিন্ন আইনজীবী রিড করেন বা বিভিন্ন সাধারণ ব্যক্তিও রিড করেন গভর্নমেন্টের এগেনস্টে বা বিভিন্ন অর্গানাইজেশনের এগেনস্টে জবাবদিহি করতে বলে হাইকোর্ট। এবং সেই ক্ষেত্রে আরো বলে দিই, যদি রিটের জবাব না দিতে পারে সেক্ষেত্রে আপনার পক্ষে কিন্তু মামলা রায় চলে যাবে এবং আপনি সেক্ষেত্রে মানহানির মামলা করতে আপনি ক্ষতিপূরণ পাবেন। এটা হচ্ছে বিষয় অনেকটা। সাপোজ ধরেন আমি বলে নিচ্ছি, আমি ধরেন ঢাকা ইউনিভার্সিটির এগেনস্টে একটা রিট করলাম, যে আমি বললাম যে আমার তো রাইট টু এডুকেশন আছে, এটা আমার লিগ্যাল রাইটস। হ্যাঁ, এখন বললাম যে আমাকে কেন পিএইচডি প্রোগ্রামে ঢাকা ইউনিভার্সিটি নিবে না। যদি আমি বললাম যে আমার সব এলিজিবিলিটি আছে, তারপর আমাকে সরাসরি পিএইচডি প্রোগ্রামে নেবে না, আমাকে বলতেছে এমফিল করে আসতে হবে। সত্যি কথা এটাই, আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না, আমাকে এমফিল করে ঢাকা ইউনিভার্সিটি পিএইচডি প্রোগ্রামে ঢুকতে হবে। এখন যদি আমি এটা রিড করি, সেই ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যদি যথাযোগ্য কারণ দর্শাতে মানে ব্যর্থ হন, সেক্ষেত্রে আমাকে তারা দিতে মানে আমাকে কম্পেনসেট করতে হবে তাদেরকে, এরকম একটা বিষয়। তো আমার লিগ্যাল রাইটস যদি কোনো কারণে খর্বিত হয়, যেই কারণে বা যেই ব্যক্তিবর্গ বা যে অর্গানাইজেশনের কারণে আমার এইটা ক্ষতিগ্রস্ত হবে, আমি তাদের এগেনস্টে যেটাকে বলা যায় যে রিট বা লিগ্যাল অ্যাকশনে যেতে পারবো, এরকম হবে। বুঝাতে পারছি লিগ্যাল রাইটস কিরকম? তো ওই জন্যই বললাম যে আমার দেশে যে লিগ্যাল যে রুলস, সেই ওয়াইজ অ্যালকোহল কনজাম্পশন ব্যান্ড। এখন বলছে যে করতে পারবা, সেক্ষেত্রে তোমার যেটাকে বলা যায় যে তোমাকে লাইসেন্স ক্যারি করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, করলে তুমি করতে পারবা। না থাকলে বাংলাদেশি পাসপোর্ট হলে, মুসলিম হলে তুমি কোনোভাবেই অ্যালকোহল কনজাম্পশন করতে পারবে না, ইভেন ক্যারিও করতে পারবে না। দেশের বাইরে থেকে ডিউটি ফ্রি, অর্থাৎ যেখানে তুমি ডিউটি দিয়ে একবারে হচ্ছে গিয়ে লিগালি আনছো, সেভাবেও আনতে পারবে না। এটাই বলছে, অ্যালকোহল কেন, তুমি ইলিগাল কিছুই আনতে পারবে না, এরকম। ইভেন আর্মসও তো ক্যারি করা যায়, আর্মসও একই জিনিস, যে আপনি যদি আপনার ওটাকে কি বলে লাইসেন্স থাকে, আপনি আর্মস ক্যারি করতে পারবেন, আদারওয়াইজ না। তারপরেও এয়ারপোর্ট এরিয়াতে আর্মস ক্যারি করা যায় না, আপনি যেই হন না কেন। আপনি আর্মস মানে বাংলাদেশের রুলস ওয়াইজ আপনি এয়ারপোর্টে আর্মস ক্যারি করতে পারবেন না। কিন্তু এই যে মুসলিম বললাম, বাংলাদেশের তুলনায় তো মালয়েশিয়াতে মুসলিম বেশি বা ইন্দোনেশিয়াতে মুসলিম বেশি। ডু ইউ নো মালয়েশিয়াতে কিন্তু এই অ্যালকোহল ক্যারি করা নিয়ে তেমন কোনো রেস্ট্রিকশন নাই। বা মালয়েশিয়ার এয়ারপোর্টেই এরকম যে ডিউটি ফ্রি থেকে আপনি মুসলিম তো জানা আপনার অ্যালকোহল কনজাম্পশন মানে অ্যালকোহল এই ধরনের কিছু করে ক্যারি করলে কোনো সমস্যা নেই। কারণ আমি বলি, আমি হচ্ছে যখন কুয়ালালামপুর থেকে আমার কি ট্রানজিট ছিল, আচ্ছা লাঙ্কাউই থেকে আমি যখন কুয়ালালামপুর আসছি মানে মালয়েশিয়ার ইন্টারনালি, তা আমি এটা ভুল করে ফেলছি। ওটা হচ্ছে মানে ইমিগ্রেশন পার হওয়ার পরে আমি 1 লিটারের কিনে ফেলছি, পানিও না, ওটা হচ্ছে জুস। তো জুস কিনে মানে আমি তখন ওইটাই দেখলাম যে ওদের কাছে এটা কোনো না, কিন্তু বাংলাদেশে হলে এটা ঠুস করে আমার কাছে ফেলে দিত, কারণ কোনো পানি ওয়াটার কিছু ক্যারি করা যাচ্ছে না। তো আমি জাস্ট ওটা বললাম, তো আমি কিন্তু ওটা ক্যারি করে নিয়ে যাচ্ছি এবং ওটা নিয়ে প্লেনে উঠতেছে, প্লেন থেকে নামছে, ওরা আমাকে আটকাচ্ছে না, কারণ আমি ওটা ডিউটি ফ্রি থেকে ওভাবে করে পেমেন্ট করে কিনে নিয়ে আসছি, ওটা ঝামেলা করে না। কিন্তু বাংলাদেশি এয়ারপোর্ট হলে ঝামেলা করতো। ইন দ্য সেম টাইম আমি অন্য একজনকে দেখছি, তো ওখানে তো ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে মালয়েশিয়ানই ছিল, তো আমি ধরে নিচ্ছি তো মালয়েশিয়ানরা তো মুসলিম, তো ওই হিসেবে ধরে নিচ্ছে যে সে মুসলিম। আমি তাকে দেখছি যে সে কিন্তু খাচ্ছে, মানে কিছু একটা মানে অ্যালকোহল কনজিউম করছে, মানে ওইটা খেতে খেতেই সে প্লেনে উঠলো, খাচ্ছে, খেতে খেতে নামলো। এমন না যে সে আমার কোনো প্রবলেম করছে, সে কিন্তু কনজিউম, তাকে কিন্তু কেউ বাধা দিচ্ছে না, আমি ওটাই বলতে চাচ্ছি। তো ওদের দেশের রুলস ওয়াইজ কিন্তু ওইটা ফরবিডেন না, আমাদের দেশের রুলস ওয়াইজ এটা ফরবিডেন, আমি এটা করতে পারবো না। ডিফারেন্সটা কিন্তু এই জায়গায় আসে যে আমার কনস্টিটিউশন কি বলছে বা আমার দেশে যে কারেন্ট ল আছে সেটা কি বলছে, আমাকে সেই ওয়াইজ চলতে হবে। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে কি লিগ্যাল রাইটস নিয়ে অনেক কথা বললাম। তো লিগ্যাল রাইটসটাই হচ্ছে এরকম যে আমাদের যে রুলস এন্ড রেগুলেশন থাকবে ওগুলো দ্বারা অ্যাপ্রুভ হবে। এবার আসি আপনারা যে রাইটস গুলো লিখেছেন, মজার বিষয় দেখছেন, সবই লিগ্যাল রাইটস লিখেছেন, কোনটাই কিন্তু মোরাল রাইটস লেখেন নাই, খেয়াল করে দেখছেন? জি ম্যাম। মানে দুইটা গ্রুপেরই এবং এটা জি রিজন ম্যাম। বলি কারণ আমরা এটা রিয়েলাইজ করি না যে এই যে আমাকে কেউ সম্মান দেখাচ্ছে বা আমি কাউকে সম্মান দেখাচ্ছি, এগুলো যে হচ্ছে গিয়ে লিগ্যাল রাইটস এর মধ্যে পড়ে, এগুলো আমরা বুঝি না। এই কারণে আমি বললাম যে আমরা বুঝি না বিধায় হচ্ছে আমরা এটাকে মানে এই জন্য কেউ লিখি নাই। এখন সাপোজ আমাদের দেশে কাউকে দেখলে আমরা সালাম দিচ্ছি, এটা আমাদের দেশের মোরাল রাইটস, বাট
আপনার কিন্তু ইউএসএ তে বা ইউকে তে বা ইন্ডিয়াতে ইভেন এটা ম্যান্ডেটরি না কাউকে দেখলে সালাম দিতে হবে। ইভেন ওদের দেশে যে গ্রিটিংস যেটা নামাস্তে, এটাও আপনাকে যে বলতে হবে এমন কোনো বিষয় নেই। বা থাইল্যান্ডে গেলে যেমন ওরা ওরা একটা গ্রিটিংস দেয়, বলে সোয়াদিকা। তো সোয়াদিকা এখন বললে ভালো, না বললে কোনো কিছু করে নাই, ওটাও মোরাল রাইটস এর মধ্যে পড়ে। আমি থাইল্যান্ডে যাওয়া অবাক, মানে যে শপেই ঢুকে প্রথমে বলে সোয়াদিকা, না প্রথমে বুঝি না এটার মানেটা কি, পরে বুঝলাম সোয়াদিকা মিনস হচ্ছে ওয়েলকাম। আমরা যেরকম সালাম দিই ওরকম ওরা সোয়াদিকা বলে। সেই দ্যাটস ইট। তো যেটা বলতে চাইছিলাম ওইগুলো হচ্ছে ওদের দেশের অনুযায়ী মোরাল রাইটস। তো এগুলো আমরা সাধারণত ফিল করি না বিধায় এটা লিখি নাই, এটা খুবই ন্যাচারাল। তো এবার আসে লিগ্যাল রাইটস। তো এটা দুটো দুটো পার্ট হবে, আমরা দুই ধরনের দেখবো। একটাকে বলবো হচ্ছে সিভিল রাইটস, যেটাকে আমরা বলছি নাগরিক অধিকার। আরেকটাকে বলবো পলিটিক্যাল রাইটস, যেটাকে আমরা রাজনৈতিক অধিকারে যাব। মজার বিষয় হচ্ছে দুইটা আবার আপনারা বুঝে লেখেন না বুঝে লেখেন, দুইটা পার্টি আপনারা টাচ করে আসছেন যখন লিখেছেন রাইটস গুলো, আমি এটা দেখেছি। দুইটা গ্রুপই লিখেছেন, এই জন্যই বললাম। তো সিভিল রাইটস এ যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে একটু দেখি এখানে ডেফিনেশনটা কি লিখেছে। বলেছে যে সিভিল রাইটস প্রোভাইড ফর দ্য ফুলফিলমেন্ট অফ দ্য এলিমেন্টারি কন্ডিশন অফ দ্য সোশ্যাল লাইফ। ইয়েস, অ্যাজ আ সোসাইটি, মানে একজন সোশ্যাল এনিমেল হিসেবে, যেটাকে আমি বলছি যে ইউ আর এ সিটিজেন, অ্যাজ এ সিটিজেন this is the prerequisite to fulfill your elementary condition for the social rights. আপনি এইগুলা ফুলফিল না করলে একটা সামাজিক প্রাণী হিসেবে আসলে নিজের অবস্থানটা এনজয় করতে পারবেন না। ওকে, so these rights is related to the protection and enjoyment of life and property by the ইন্ডিভিজুয়াল। অর্থাৎ এই রাইটস গুলো আমরা সবগুলোই দেখবো বেসিক্যালি আমাদের জীবন ধারণের সাথে রিলেটেড, এবং আমাদের যে সিকিউরিটি, সেটা সাইবার সিকিউরিটি হতে পারে, পার্সোনাল লাইফের সিকিউরিটি হতে পারে, সেটার সাথে রিলেটেড। এবং উত্তরাধিকার যে মানে সম্পত্তি বা অ্যাসেট রিলেটেড যে ম্যানেজমেন্ট গুলো আছে সেটার সাথেও কিন্তু আমরা এখানে কোরিলেশনটা এখানে দেখতে পাবো, এটাই বলতে চাচ্ছিলাম। ওকে, সো এরপরে চলে যাই তাহলে লিগেল, আমরা যেটা পেলাম সেটাকে আমরা সিভিল রাইটস বলছি। আর পলিটিক্যাল রাইটসটা কি বলছে? পলিটিক্যাল রাইটস একটু আচ্ছা আমি বলি, আলিফ একটু পড়েন তো দেখি পলিটিক্যাল রাইটসটা কি লিখেছি। হ্যালো জি ম্যাম। স্যার, হ্যাঁ একটু পড়েন তো, দেখেন তো পলিটিক্যাল রাইটসটা কি লিখেছি আমি। Political rights are not enjoyed by the individual in his personal or private capacity, but in his capacity as a citizen, and they entitle him in the legal expression. Oh, entitle, sorry, ma'am. They entitle him in the legal expression and Expression. administration of the sovereign power of the state. আচ্ছা, এখানে যেটা বলছে কেউ কেউ বুঝতে পেরেছেন কি বলেছে? কেউ কেউ নিজে থেকে বলতে চান? পলিটিক্যাল রাইটস এখানে তো কিছু লেখা আছে, কি বুঝলো, কি বুঝাইতে চাইলো? বেলায়েত বলতে পারবেন? জি ম্যাম, চেষ্টা করতে পারি ম্যাম। হ্যাঁ একটু বলেন তো, মানে কি বুঝলেন তাহলে পলিটিক্যাল রাইটসটা কি? আমি তো বলবোই, আপনার কি আন্ডারস্ট্যান্ডিং হলো? ম্যাম এটা হচ্ছে যে পলিটিক্যাল রাইটস শুধু আমরা এককভাবে কোনো কিছু চিন্তা করতে পারি না। যাও ওইদিকে যাও। এটা কোনো পার্সোনাল রাইটস নয়, এটা হচ্ছে সকল জনগণকে নিয়েই একটা রাইটস তৈরি হয়। এটা ওই যে পলিটিক্যাল রাইটস ম্যাম, এখানে আর কি ওই আমার আচ্ছা ঠিক আছে, আমি একটা পয়েন্ট ডিস্টার্ব ফিল করতেছি তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটা পয়েন্ট ওনার কাছ থেকে এসে উনি বলছেন যে এটা ইন্ডিভিজুয়ালিজম টাইপের কিছু না, যে আমি একা ইন্ডিভিজুয়াল এনজয় করব এরকম কিছু না। শরীফ কিছু বলতে চান পলিটিক্যাল রাইটস নিয়ে? জি ম্যাম, কি বলবো? বলেন, কিছু বলবেন না? ম্যাম এখানে আর কি বলা হয়েছে পলিটিক্যাল রাইটটা হচ্ছে প্রাইভেট ক্যাপাসিটি টাইপের না, এটা হচ্ছে মানে লিগ্যাল একটা এক্সপ্রেশন। ওকে, দুইজনের পয়েন্ট অফ ভিউ থেকেই আসি। লিগ্যাল রাইটসটার মধ্যে একটা পার্ট হচ্ছে পলিটিক্যাল রাইটস। রাজনৈতিক অধিকারটাকে এইভাবে আনছে যে রাজনৈতিক যে এক চর্চাটা আছে, রাজনৈতিক যে চর্চা বা সরকার গঠনের যে প্রক্রিয়া, এটাকে আমরা রাজনৈতিক চর্চার একটা অংশ হিসেবে নিতে পারি।
বা আরো একটু স্পেসিফিকলি গেলে মনে আছে আমরা বলেছিলাম যে স্টেটের একটা এলিমেন্ট হচ্ছে সভরিনিটি। সভরিনিটি মিনস নোবডি ক্যান হ্যাম্পার ইয়োর রাইটস। মনে আছে আমি এই কথাটাই বলছিলাম যে আপনার রাইটস এ কেউ যেমন হাত দিতে পারবে না, আপনিও যে কারো রাইটস এ হাত দিতে পারবেন না, বিষয়টা অনেকটা এরকম। আপনি কারোর বিষয় নাক গলাতে পারবেন না, আপনার কোনো বিষয় নাক গলাতে কেউ আসতে পারবে না। এটা ছিল হচ্ছে সভরিন পাওয়ার। তো পলিটিক্যাল রাইটসটা এমন যেটা কিনা আপনার সভরিনিটিতে কেউ মানে অ্যাটেম্প নিতে পারবে না, এবং এটা মোর এন্ড লেস রিলেটেড উইথ দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। পলিটিক্যাল যে অ্যাক্টিভিটিস গুলো আমরা বুঝে থাকি সেইখানে ওটা এনজয় করার জন্য আমাদের যে রাইটস গুলো আমরা এনজয় করে থাকি সেটা পলিটিক্যাল রাইটস আমরা বলে থাকছি, এবং ইটস মোর এন্ড লেস রিলেটেড উইথ দ্য সভরিনিটি অফ দ্যাট স্টেট। আমরা সভরিনিটি যেভাবে ডিফাইন করে যে প্রত্যেকটা দেশ সেই সভরিনিটির উপরে ডিপেন্ড করবে। যেমন বাংলাদেশের সভরিনিটি ডেফিনেশন একরকম, ইউএস এর সভরিনিটি ডেফিনেশন কিন্তু আর এক রকম। কিন্তু ওই দেশের মানে যেই দেশে আমি সিটিজেন হই না কেন সেই দেশের সভরিনিটি যে ডেফিনেশন থাকবে সেই ওয়াইজ আমি যেই রাইটসটার কথা এনজয় করার কথা বলছি সেটাই কিন্তু আমার পলিটিক্যাল রাইটস এর মধ্যে আসছে। তো আমরা আর একটু যখন রাইটস গুলোতে আসবো তখন আমরা যাব পলিটিক্যাল রাইটস এর একটা রাইটস এর কথা যেমন বলি, যেমন বললাম রাইট টু ভোট। আপনার ভোট দানের অধিকার আছে। এখন এই রাইটসটা আসলে ইন্ডিভিজুয়াল না যে আমি একাই অধিকারটা ভোগ করবো তা না, এই রাইটসটা আপনিও ভোগ করবেন আমিও ভোগ করবো, এবং আমার সকল সিটিজেনকে এই রাইটসটা দেওয়া হবে, এবং দেওয়ার মাধ্যমে পুরো দেশের কিন্তু সার্বভৌমত্ব যেটা সভরিনিটি সেটার একটা বহিঃপ্রকাশ ঘটবে। যেমন দেখেন রাইট টু ভোট দেওয়া মানেই হচ্ছে গিয়ে যে আমি কিন্তু আমার চিন্তা ভাবনার মত মানে আমার মত প্রকাশের একটা স্বাধীনতা আছে। এখন আমি এ পার্টিকে সাপোর্ট করি না, বি পার্টিকে সাপোর্ট করি না, সি পার্টিকে সাপোর্ট করি, ইটস টোটালি আপ টু মি। আমি আমার ভোটিং এর মাধ্যমে সেটা দেখাবো যে আমি অ্যাকচুয়ালি কাকে সাপোর্ট করি, কাকে ক্ষমতায় দেখতে চাই, বা মানে বা হচ্ছে গিয়ে ধরেন আমার আর একটা অধিকার আছে যেমন রাইট টু বি ইলেক্টেড। আমি চাইলে ডেফিনেটলি ইলেকশনে দাঁড়াতে পারি, মানে এটা আমার অধিকার। কারণ আমাকে কেউ সাপোর্ট করুক না করুক এটা পরের কথা, কিন্তু আমাকে কিন্তু অধিকার দেওয়া হচ্ছে যে আমি চাইলে ইলেকশনে দাঁড়াতে পারবো এবং সেই ওয়াইজ আমি অ্যাক্টিভিটিস করতে পারবো। এটাও কিন্তু আমার সভরিনিটি, যে আমার মনে সুপ্ত বাসনা থাকতেই পারে যে আমি একটা দেশের শাসন ব্যবস্থার অংশ, বিচার ব্যবস্থা, সরি ভুল বলছি, শাসন ব্যবস্থার অংশ হব। তো শাসন ব্যবস্থার অংশ হওয়ার জন্য আমি এই কাজ করতেই পারি, তো সেখানে কিন্তু আমরা এটাকে খারাপ হিসেবে নিতে পারবো না, এটাই বলতে চাচ্ছিলাম। সো চলে যাই তাহলে, মোরাল রাইটস বুঝলাম, লিগ্যাল রাইটস ও বুঝলাম, এবার চলে যাব হচ্ছে গিয়ে সাম ইম্পর্টেন্ট সিভিল রাইটস। এগুলো সবই বইয়ে পাবেন, প্রত্যেকটা বইয়ের এক্সপ্রেস করা আছে। আমাদের যে চ্যাপ্টার 9 গুগল বুকস এর আমি একটা লিংক দিয়েছি, ওখানে এটা পাবেন। তো প্রথমে যে ফার্স্ট যে সিভিল রাইটসটা বলছে, দেখি আলী বলেন প্রথম সিভিল রাইটসটা এখানে কি লিখেছে? রাইট অফ লাইফ এন্ড সিকিউরিটি অফ পারসন। আচ্ছা, এই রাইটসটা বোথ অফ দ্য গ্রুপ লিখেছেন, খেয়াল করে দেখেছেন? রাইট টু লিভ এরকম লিখেছেন, বা রাইট টু সিকিউরিটি, তাই না? ভুল কিন্তু বলি নাই, দুটো গ্রুপই এটা লিখেছে। এটা বলতে কি বুঝিয়েছে? এটা বলতে আসলে বুঝিয়েছে আপনার জীবন ধারণের অধিকার আছে, এবং এই জীবন ধারণের জন্য যে ধরনের নিরাপত্তা আপনি এক্সপেক্ট করেন সেইটার অধিকার আছে আপনার, এবং আরো আছে। এটা যদি না দিতে পারে যে মানে যে ইনস্টিটিউট আপনাকে এটা দাঁড় করাতে, আপনি তাদের এগেনস্টে ক্লেম করতে পারবেন। এবার আসে, আপনার কি কখনো মনে হয় না, এটা আমার একটা সময় মনে হতো বাই দ্য ওয়ে, আচ্ছা যে কেন আমাকে পুলিশ সিকিউরিটি দিবে? মানে এই যে ধরেন আমরা বাসায় অনেক সিকিউরলি আছি আলহামদুলিল্লাহ, তো কেন পুলিশ আমাকে সিকিউরিটি দিবে? বা এত টাকা দিয়ে গভর্নমেন্ট কেন ডিফেন্সটাকে মেনটেন করছে? বা এত টাকা দিয়ে গভর্নমেন্ট কেন পুলিশ, আনসার, ভিডিবি, এই যে কত কিছু আছে এগুলোকে কেন মেনটেন করছে? বিকজ অফ দিস, বিকজ মানে আমি আই এম দ্য সিটিজেন অফ বাংলাদেশ এন্ড আই হ্যাভ দ্য লিগেল রাইটস, মানে সিভিল রাইটস এর তো আন্ডারে পড়ছে, মানে লিগেলি আমি রাইটস রাখি, রাইট টু সিকিউরিটি এন্ড রাইট অফ লাইফ। আচ্ছা, রাইট অফ লাইফ এর এখানে আবার একটাই আছে। আচ্ছা, আপনারা কি কখনো নোটিস করেছেন বাংলাদেশে জনসংখ্যা বিশাল আকারে বেড়ে যাচ্ছে কিন্তু এখানে কোনো এমবার্গো নাই? মানে এমবার্গো বলতে বুঝেছি যেমন চায়নাতে এটা আছে, একটি সন্তানের বেশি ওরা নিতে পারে না, বাংলাদেশে এরকম কোনো এমবার্গো নেই। কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে আপনাকে এখানে রাইট দিচ্ছে যে ইউ হ্যাভ দ্য রাইট টু লিভ। এই আপনার যে লিগেল রাইটসটা এখানে আছে, এই লিগেল রাইটস ওয়াইজ আপনি হচ্ছেন গিয়ে, আপনাকে তো জীবন ধারণের অধিকার দিয়ে দিয়েছে।
আপনার যেহেতু জীবন ধারণের অধিকার আছে স্যার, তো আপনাকে আপনার যেহেতু জীবন ধারণের অধিকার আছে এবং আপনাকে কোনো এখানে এমবার্গো দিতে পারবে না, কারণ আপনার তো এটা লিগ্যাল রাইট, সরি হ্যাঁ মানে সিভিল রাইটস এর আন্ডারে পড়ছে, মানে লিগ্যাল রাইটস বলতে বোঝাচ্ছি যে আমাদের সংবিধান দ্বারা এটা অ্যাপ্রুভ যে আমাকে রাইটস টু লিভ দিয়েছে। সো যে যেখানে বাংলাদেশি সিটিজেন হিসেবে জন্মগ্রহণ করবে তাকে এই রাইটসটা আমি দিতে বাধ্য, এটাই আমি বলতে চাচ্ছিলাম। বুঝতে পারছি? সরি আমার এটা কেন ইয়া হয়ে গেল, স্লাইড শো থেকে চলে গেল। তো এইটা হচ্ছে আমাকে দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম, আমরা একদম একদম ফার্স্ট যে আমরা যে মানে সিভিল রাইটসটা এনজয় করে থাকি অ্যাজ এ সিটিজেন, এটা ছিল ফার্স্ট রাইট টু লিভ এন্ড রাইট টু সিকিউরিটি। যেটা সেকেন্ড যেটা বলছে রাইট টু লিবার্টি এন্ড ফ্রি মুভমেন্ট। আচ্ছা, এখানে লিবার্টি বলতে স্বাধীনতা বলছে, এবং স্বাধীনতার আরো যদি মোর স্পেসিফিকলি যাই, ব্যক্তি স্বাধীনতার কথা বলছে। অর্থাৎ আপনি বলতে পারেন ম্যাডাম আমার এই ব্যক্তি স্বাধীনতা নাই, আমি যা খুশি তাই করতে পারি, ইভেন আমিও করতে পারি না, এটা আমার আবার মোরাল রাইটস এর মধ্যে চলে যায়। ঠিক আছে, যে দেখা যায় যে আমাদের সমাজ ব্যবস্থা এরকম যে আমাদের বাবা মা বা আমাদের সিনিয়র যারা, তারা আমাদের উপরে সবসময় খবরদারি করার একটা অধিকার রাখে, কিন্তু এটা মানে বাংলাদেশের বাইরে গেলে হয়তো এটা অতটা প্রকট না। তো আমাদের এই ব্যক্তি স্বাধীনতা দিচ্ছে, অর্থাৎ একজন ব্যক্তি হিসেবে সিদ্ধান্ত গ্রহণের আমাকে লিগালি রাইটস দেওয়া আছে। সিদ্ধান্ত গ্রহণ, এখন আমার ইচ্ছা হলে আমি কক্সবাজার বেড়াতে চাই ফর এক্সাম্পল, আমি জাস্ট বললাম, তাহলে আমি এটা নিতে পারি, বুঝছেন? মানে আমার নিজের লাইফে সিদ্ধান্ত আমি নিতে পারবো, এটা কিন্তু আমার সিভিল রাইটস। আজকে থেকে বাবা মা কিছু বললে আপনি কিন্তু বলতে পারেন, যদি আপনি 18 ইয়ার্স এর বেশি হন তাহলে বলতে পারেন যে আমার কিন্তু সিভিল রাইটস আছে, রাইট টু লিবার্টি, আমি আমার ব্যক্তি স্বাধীনতার জন্য যে কোনো সিদ্ধান্তে আসতে পারি, তুমি কিন্তু আমার এই স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারো না। বুঝতে পারছেন? লিগ্যাল রাইটস কিন্তু আপনার। এবং চাইলে কি করতে পারবেন, ওই যে মানে রিড করতে পারবেন, মানে যথাযোগ্য যেটাকে বলা যায় কারণ দর্শাতে বলতে পারেন যে আমাকে কেন আমার রাইটস এনজয় করতে দিচ্ছ না, সে ব্যাপারে আপনি কারণ জানতে চাইতে পারেন। এখন আবার এখানেও ঝামেলা আছে, যদি কারণ দিয়ে ফেলতে পারে তখন কিন্তু আবার আপনাকে আদালত অবমাননার দায়ে, মানে আদালতকে মানে অযথাই বিরক্ত করার কারণে কিন্তু আবার আপনার এগেনস্টে কি হতে পারে, অ্যাকশন যেতে পারে। বুঝতে পারছেন? আদালতকে আবার অযথাই আপনি হচ্ছেন কি ডিস্টার্বও করতে পারবেন না। আচ্ছা, সো রাইট টু লিবার্টি এরকম বোঝাচ্ছে যে এখানে আপনাকে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হচ্ছে। ব্যক্তি স্বাধীনতা, আপনি যে কোনো সিদ্ধান্তে অবশ্যই আসতে পারবেন, বিষয়টা অনেকটা এরকম। আর এরপরে হচ্ছে কি রাইট টু ফ্রি মুভমেন্ট মিনস হচ্ছে গিয়ে আপনি মানে চলাচলের যেটা অধিকার যেটা সেটা দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা নিয়ে আমি একটা মজার কথা বলি, এটা কি কখনো ফিল করেছেন না? এই যে যেমন দেখা যায় যে আমাদের যখন স্পেশালি অকেশন গুলো হয়, কোটি কোটি মানুষ কোথায় চলে যায় বলেন তো? বাংলাদেশে একদম কোটি কোটি মানুষই যায়। কই যায় বলেন তো? ধরেন এখন 5 দিনের একটা ছুটি দিয়ে দিল, কক্সবাজার যায় ম্যাম বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, দেখবেন 1 কোটি মানুষ চলে গেছে কক্সবাজার। আমি জাস্ট মজা করে বলছি, আমি নিজেও চলে যেতে পারি, বলা যায় না, মানে আমার আসলে এখন সেই সুযোগ নেই, নাহলে আমিও চলে যেতাম। তো কোটি কোটি মানুষ চলে যায় কক্সবাজার, আপনার মনে হয় না আচ্ছা ওরা যে কক্সবাজার যাচ্ছে চাইলেই তো গভর্নমেন্ট এদেরকে আটকাইতে পারে, আটকায় না কেন? কখনো মনে হয়েছে এই বিষয়টা? এটা তো ম্যাম ওদের যাওয়ার অধিকার আছে না ম্যাম? এই তো এই তো আমার তো সংবিধানই আমাকে এই অধিকার দিয়ে দিয়েছে যে আই হ্যাভ দ্য রাইট টু ফ্রি মুভমেন্ট। আমার সংবিধানে আছে, কত ধারার কত অনুচ্ছেদে আছে আমি আসলে বিসিএস দেই নাই কখনো, তো আমি জানি না, এরকম একদম অনুচ্ছেদে উল্লেখ করা আছে। তো আমাকে তো জি বলেন স্যার। আমি আজকে রাতে যাচ্ছি কক্সবাজার। আচ্ছা, খুব ভালো, খুবই ভালো, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। ঠিক আছে, খুব ভালো। পড়াশোনা সামনে 1-2 সপ্তাহ পরে হচ্ছে মিড টার্ম, আপনারা এখন কক্সবাজার যান, ঠিক আছে? এই যে এটা হচ্ছে টিপিক্যাল বাঙালির উদাহরণ। টিপিক্যাল এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে কি, আপনার সিভিল রাইটস, আপনার ইচ্ছা, আপনার রাইট টু লিবার্টি আছে, আপনার যা ইচ্ছা তাই আপনি করতে পারেন, আমার এখানে বলার কিছু নাই, কিন্তু আমরা কিন্তু কমেন্ট করব। তো যেটাতে আসছিলাম সেটা হচ্ছে যে আমাকে কিন্তু আমার সংবিধানে দিচ্ছে রাইট টু ফ্রি মুভমেন্ট। তো আমি চাইলেই কক্সবাজার যেও বসে থাকবে, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি যেও বসে থাকবে, কেউ কিছু বলতে পারবে না। তো এটা আমার সাংবিধানিক ভাবে আমাকে এই অধিকারটা দেওয়া হচ্ছে। তো এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে
যেটাকে বলা যায় যে আমাদের এটাও একটা সিভিল রাইটস এর মধ্যে পড়ে। তো এখন এই রাইটটার কারণে দেখা যায় যে কিন্তু আমাদের অনেক এরিয়াতে রেস্ট্রিকশন দেওয়া যায় না। যেমন অনেক সময় দেখা যায় যে চিটাগং হিল ট্র্যাক্সে অনেক আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়, বা ধরেন অনেক আমাদের যে টুরিস্ট প্লেস গুলো আছে সেগুলোতে আননেসেসারি ক্রাউডের ক্রিয়েশন হয়, কিন্তু আমাদের দেখা যায় যে গভর্নমেন্ট এক্ষেত্রে কোনো অ্যাকশনে যায় না, সরি কোনো অ্যাকশনে যায় না, বিকজ হচ্ছে আমার একটা সিভিল রাইটস আছে যেখানে হচ্ছে কি না আমাকে এবং লিগ্যালি এটা অ্যাপ্রুভ, যেখানে আমাকে রাইট টু মুভমেন্ট এই অধিকারটা দেওয়া হচ্ছে। ওকে, তারপরে আছে যে রাইট টু ওয়ার্ক, এটা আমার সিভিল রাইট। এখন রাইট টু ওয়ার্ক শুনে তো আপনি বললেন তাহলে তো আমি অনেক সময় কাজ পাচ্ছি না, তাহলে তো গভর্নমেন্টের এগেইনস্টে রিটে যাব। এটার ডেফিনেশন আসলে এরকম না। রাইট টু ওয়ার্ক বলতে বোঝাচ্ছে অ্যাকর্ডিং টু ইউর স্কিল ইউ ক্যান ডু এনিথিং হুইচ ইজ অ্যাপ্রুভড বাই আওয়ার রুলস এন্ড রেগুলেশন, মানে লিগেল কোনো কাজ করার আপনাকে অধিকার দিচ্ছে। তো আপনার ইচ্ছা আপনি রিক্সা পুলার হবেন, না ট্রাকের ড্রাইভার হবেন, না প্লেনের ড্রাইভার হবেন। বুঝতে পেরেছেন? আমাদের অনেকেরই ফ্যাসিনেশন থাকে পাইলট হওয়ার, এই জন্য বললাম পাইলটের আসলে অরিজিনাল ডেজিগনেশন কি? প্লেনের ড্রাইভার না? জি ম্যাম। একটু ভালো করে, আমার একটা ফ্রেন্ড আছে ও নবতে, ও তো রেকর্ডিং শুনলে সমস্যা আছে, যাই হোক ও হচ্ছে গিয়ে এই আপনার এই জানি বলে, মানে ওর আসলে হয় নাই, শেষমেশ ও গ্রাজুয়েশন কমপ্লিট করে নাই, মানে ও এইচএসসি পাস, তো এইচএসসি পাস প্লেনের ড্রাইভার সে, না, ও থিয়েটারের ড্রাইভার। ঠিক আছে? তো মানে সত্যি কথাই কিন্তু বিষয়টা এরকম, এবং রিসেন্টলি ও এটাই আমাকে, মানে ওর সাথে আমার এটা নিয়ে কথা হইলো, ও আবার গ্রাজুয়েশনে ঢুকবে, কাজ ওর এখন আর ভালো লাগছে না, কাজ ওর তো কোনো ডিগ্রি নাই। হতে পারে সে প্লেনের ড্রাইভার, কিন্তু ওর তো এন্ড অফ দা ডে সে এইচএসসি পাস, কোনো ডিগ্রি নাই। এখন ও চিন্তা করছে যে এতদিন পরে আসলে সে কোথাও অ্যাডমিশন নিতে পারবে কিনা, এরকম হচ্ছে তার চিন্তা ভাবনা। তো কথা হলো যে এটা আপনার ইচ্ছা, আপনি লিগেলি যে কোনো কাজ করতে পারবেন, তাই বলে আপনি ড্রাগস ডিলিং করতে পারবেন না, ওটা ইলিগেল বাংলাদেশে, বা আর্মস ডিলিং করতে পারবেন না, বা অ্যালকোহল নিয়ে বিজনেস করতে পারবেন না, এগুলো আমাদের দেশে লিগেল না। এছাড়া যে কোনো লিগেল কাজ করার আপনাকে অধিকার, মানে কাজ করে আর্ন করার আপনাকে অধিকার দেওয়া হচ্ছে আপনার সিভিল রাইটস এ। রাইট টু এডুকেশন একই জিনিস, শিক্ষা গ্রহণের অধিকার দেওয়া হচ্ছে, এবং এটা যেহেতু আমাদের একটা সিভিল রাইটস এর মধ্যে পড়ে, এটা মেক শিওর করার জন্যই দেখবেন যে আমাদের গভর্নমেন্ট বিভিন্ন রকম প্রজেক্ট নেয়। এটাও আপনার একটা প্রশ্ন হতে পারে যে কেন গভর্নমেন্ট দেখবেন যে স্পেশালি রুরাল এরিয়া গুলোতে আপ টু এইচএসসি লেভেল গভর্নমেন্ট ফ্রি এডুকেশন দিয়েছে, মেয়েদের জন্য স্কলারশিপের অ্যারেঞ্জ করছে। দেখা যায় যে ইভেন এখন তো এটাও করে যে শিশুদেরকে যাতে স্কুলে পাঠায়, এই জন্য মায়েদেরকে মোবাইল ফোন রিচার্জের মাধ্যমে কিছু টাকা প্রদান করা হয়। এটা মানে এটা শহরাঞ্চলে হয় না, এটা রুরাল এরিয়া গুলোতে এগুলো আরো বেশি করা হয়, যেখানে মানে শিশুদের ঝরে পড়ার হারটা বেশি, সেখানে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। আপনার সিম্পলি একটা প্রশ্ন হতে পারে যে গভর্নমেন্ট কেন এডুকেশনের মানে এত এমফাসাইজ করে, যার ইচ্ছা সে এডুকেশন নিবে, যার ইচ্ছা নাই সে নিবে না। গভর্নমেন্ট এভাবে চিন্তা করতে পারতো না? পারতো কিনা বলেন? পারতো ম্যাম। কিন্তু এভাবে কেন করছে না? কারণ হচ্ছে আমাদের এটা একটা সিভিল রাইটস টু এডুকেশন। সেম থিং রাইট টু প্রপার্টি। দেখবেন যে অনেকে আছেন যে উত্তরাধিকার সূত্রে হোক বা কোনো একটা ভাবে ধরেন লিগেল বিজনেস করে, অনেক ক্ষেত্রে আমরা অনেক আর্ন করে আমরা কিন্তু বেশ ভালো পজিশনে আমাদের অনেক প্রপার্টি হয়ে যায়। তো এটা আমার লিগেল রাইটস, আমি লিগেলি আর্ন করে যদি আমি আমার অ্যাসেট করতে পারি, সেক্ষেত্রে আমাকে কারোর কিছু বলার নেই, আমি আমার অ্যাসেট বা সেটার উপর অধিকার বজায় রাখা বা সেই অ্যাসেট ইউজ করে লাক্সারি লাইফ লিড করা, ইটস মাই রাইট। দেন রাইট টু কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট বলতে এখানে যে কোনো ধরনের চুক্তি বোঝাচ্ছে। লিগেলি আপনি যে কোনো ধরনের চুক্তি করতে পারবেন এবং চুক্তি অনুযায়ী কাজকর্ম করতে পারবেন। এখানে একটা মজার বিষয় আছে, ডু ইউ নো ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট? ইয়েস ম্যাম। ম্যারেজ কিন্তু একটা কন্ট্রাক্ট, এবং Yes, এই ma'am. মানে এটা আমার সিভিল রাইটস, এবং এই কন্ট্রাক্ট এই জন্যই বন্ড, এইটা একটা বন্ড সাইনি, কিন্তু এই বন্ড যদি ভেঙে যায় তখন কিন্তু সেটার এগেইনস্টে আপনি স্টেপ নিতে পারেন। ফিমেলরাই সাধারণত স্টেপ নেয়, কারণ ছেলেরা এখানে এই ঝামেলাটা করে। এটার এগেইনস্টে আপনি স্টেপ নিতে পারেন, তার এগেইনস্টে আপনি মামলাও যেতে পারেন। আপনার রাইটস যদি সেখানে খর্বিত হয়, সেখানে আপনি ক্লেম করতে পারেন। বিষয়টা অনেকটা এরকম। তারপরে আছে হচ্ছে রাইট টু স্পিচ এন্ড এক্সপ্রেস। আপনার এই যে বলছে মতামত প্রদানের অধিকার আছে। আপনার অনেক সময় মনে হইতে পারে যে আমরা এই হারে গভর্নমেন্টের সমালোচনা করি,
গভর্নমেন্ট কিছু বলে না কেন? বা অনেকেরই তো সমালোচনা করি, কিছু বলে না কেন? ধরেন আমরা আমাদের ক্রিকেটারদের নিয়ে সমালোচনা করছি, আমরা আমাদের ফিল্ম স্টারদের নিয়ে সমালোচনা করছি, কিছু বলে না কেন? কারণটা হচ্ছে উই হ্যাভ দ্য রাইট টু স্পিচ এন্ড এক্সপ্রেস। আমার মতামত প্রদানের অধিকার আছে। হ্যাঁ, আমি এখন যেটার এগেনস্ট ওই যে এটার এগেনস্টে একটা রুলস গেছে এবং এটা আপনাদের একটা রাইটস আপনারা লিখেছেন, সেখানে আসলে সাইবার সিকিউরিটি এরকম একজন লিখেছেন, ওইটার বেসিসে বলবো। আমার কিন্তু অলরেডি মত প্রকাশের অধিকার, এটা মোস্ট প্রবাবলি ৩৭ নম্বর অনুচ্ছেদ বা ৩৯তম অনুচ্ছেদের কত নাম্বার ধারা এরকম আছে, আমি এটা একবার শুনেছিলাম, এতটুকু। আমি তো আর ওই যে বললাম যে আমি ৪০ হবে মনে হয় ম্যাম। ৩৯ হবে, হ্যাঁ ৩৯ এর হ্যাঁ। এরকম আবার ধারা থাকে। তো ওই ধারাতে আমাদের এটা দেওয়া হচ্ছে যে উই হ্যাভ দ্য রাইট টু স্পিচ এন্ড এক্সপ্রেস, আমাদের মতামত প্রদানের অধিকার আছে। তো যখন ওই যে আইসিটি আইনটা প্রণয়ন করা হলো, এটা এই রাইটস এর এগেনস্টে চলে যাচ্ছিল। এবং আরো একটা বিষয় আছে, আমরা এমন কোনো নতুন ল নিয়ে আসতে পারবো না যেটা আমাদের কোনো রাইটস কে খর্বিত করে। এটা কিন্তু খুব সিরিয়াস বিষয়, মানে রাইটস গুলো কিন্তু যে সে জিনিস না, যেটা সংবিধান মানে যে লিগ্যাল রাইটস অর্থাৎ এটা অ্যাপ্রুভ, আমি কোনো নতুন রাইটস নিয়ে আসতে পারবো না যেটা মানে আমি কোনো রুলস নিয়ে আসলে যেটা আমার এটার এগেনস্টে চলে যায়। তো সাইবার সিকিউরিটি যখন ওই আইনটা আনা হলো তখন কিন্তু এটার এগেনস্টে চলে যাচ্ছিল এবং এটা নিয়ে প্রচুর কথাবার্তা হলো এবং এটা পরবর্তীতে আইন বিশারদদের দ্বারা এটাকে সংশোধন করা হয়েছে যে কি বলতে পারবো কি বলতে পারবো না। সেই ওয়াইজ কিন্তু এই রাইটস মানে এই আইনটা প্রণয়ন করা হচ্ছে। তো ওইখানে আমি বলছি যে আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবো, কিন্তু বিভ্রান্তি ছড়ায় বা আরো যেটা ওই ওয়ার্ডটা ইউজ করে, ওয়ার্ডটা মনে পড়ছে না, কি জানি বলে এখন কিছু হলে, গুজব, ঠিক আছে? আপনি এমন কিছু বলতে পারবেন না স্পেশালি সোশ্যাল মিডিয়াতে যেটাতে কিনা মানে ভুল ইনফরমেশন ছড়িয়ে পড়ে। আপনি কথা বলতে পারেন, কিন্তু আপনি এমন কোন ইনফরমেশন স্প্রেড করে ফেলতে পারেন যেটা গুজব বলছি এটা ছড়িয়ে পড়লো, তখন আপনার এগেইনস্ট ওই যে আইসিটির ওই ইয়াটা করা যাবে। তো যেমনি আপনারা একটা বলেন যে সাইবার সিকিউরিটি, যে সাইবার সিকিউরিটিটাও কিন্তু আমাদের একটা রাইটস এর মধ্যে পড়ে, ইটস এ কাইন্ড অফ রাইটস। সো এই রাইটসটা কিন্তু এই যে রাইটস সিকিউরিটি অফ পারসন এটার মধ্যে থেকেও আসে, আবার রাইটস টু স্পিচ এন্ড এক্সপ্রেস এখান থেকেও কিন্তু আসে। এবং এইটাকে সিকিউরিটি দেওয়ার জন্যই কিন্তু আমাদের এখন অনেক ক্ষেত্রে যে সাইবার সিকিউরিটিটাকে আনা হয়েছে। এই জন্য দেখবেন যে অনেক ক্ষেত্রে আমরা অনেক ইরিলেভেন্ট কথা বলতে এখন চিন্তা করি তার আগে যে এখানে কিন্তু সাইবার সিকিউরিটিতে আমরা ক্লেম করতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে রাইটস টু অ্যাসেম্বলি এন্ড অ্যাসোসিয়েশন, অর্থাৎ আপনি চাইলে কোনো অ্যাসোসিয়েশন ক্রিয়েট করতে পারেন, গ্রুপ ক্রিয়েট করতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন। তারপরে আছে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা রাইটস, আমি এই সিভিল রাইটস দিয়ে আজকে শেষ করব, আর 2 মিনিট লাগবে আমার। তো রাইটস টু রিলিজিয়ন এন্ড কনসাসনেস, এটার বিষয়টা হচ্ছে আপনার যে ধর্ম বিশ্বাসী থাকুক না কেন, আপনি আপনার ধর্ম পালন করার আপনাকে অধিকার দিচ্ছে। ভালো করে শুনেন, এই অধিকার আপনার আছে। তো আপনি যদি সাপোজ আপনি যদি গডে বিলিভ নাও করেন, আমি আপনাকে বাংলাদেশের রাইট মানে বাংলাদেশে যে সিভিল রাইটস আছে, বাংলাদেশের যে সর্বোচ্চ যে রুলস কনস্টিটিউশন, সেই ওয়াইজ আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না। তো তুই নাস্তিক বা তুই আস্তিক, যেই হোক না কেন, এই ধরনের আমরা সেন্টেন্স অনেক ক্ষেত্রে দেখি, এগুলা কিছু বলতে পারবো না আমরা। আপনার ইচ্ছা আপনি গডে বিলিভ করেন বা না করেন, ইটস আপ টু ইউ। আপনার ইচ্ছা আপনি নামাজ আদায় করবেন কি করবেন, ইটস আপ টু ইউ। আপনার ইচ্ছা আপনি পুজো করবেন কি করবেন না, আপনার যা ধর্ম বিশেষ আপনি সেটা আপনার মতো করে পালন করতে পারেন। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না আমাকে হ্যাম্পার করে, মানে হ্যাম্পারটা কিরকম, আপনি পুজো করতেই পারেন, আমাকে জোর করতে পারেন না পুজো করতে। আপনি নামাজ পড়তেই পারেন, আমাকে জোর করতে পারেন না নামাজ পড়তে। জোর না করে আপনি আমাকে বলতে পারেন আমার সাথে নামাজ পড়ো বা আমার সাথে পূজা করো, দ্যাটস ইট। আমি শুনবো কি শুনবো না, ইটস মাই লিবার্টি। বুঝতে পারছি আমাদের ব্যারিয়ারটা কোথায় চলে যাচ্ছে। সো রাইট টু রিলিজিয়নে এরকম বলছে যে আমার নিজের ধর্ম পালনের আমার অধিকার আছে, তেমনি একই সাথে অন্যদের যে ধর্ম বিশ্বাস তাদেরও সেটা পালনের অধিকার আছে। এবং এখানে এমবার্গোটা এই জায়গায় যে আমি হয়তো বলতে পারবো, বাট আমি তাকে বাধ্য করতে পারবো না যে তোমাকে এটা করো, এবং আমার অ্যাক্টিভিটিস এমন হবে না যে যেটার কারণে তার এই রিলিজিয়ন মেইনটেনেন্সে কোনো একটা জায়গায় আমি বাধা সৃষ্টি করি, আমি এই ধরনের কোনো অ্যাক্টিভিটি, এবং সেটার জন্য আমার এগেনস্টে লিগ্যাল অ্যাকশনে গভর্নমেন্ট কেন যে কোনো আইন প্রয়োগকারী সংস্থা যেতে পারবে। যেমন এই যে আনরেস্ট একটা সিচুয়েশন হলো কিছুদিন আগে পূজার সময়,
আপনার তো প্রশ্ন হতেই পারে যে একটা মানে একটা ধর্মীয় উপাসনালয় একটা কোন একটা প্রবলেম হয়েছে, এইটার কারণে কেন তার এগেনস্টে মামলা হবে? মামলাটা হবে এই কারণে যে আমাকে তো অধিকার দিয়েছে আমার আমার রাইট টু রিলিজিয়ন, আমার রিলিজিয়ন যখন আমি ঠিক মতো পালন করতে পারছি না, যে ব্যক্তি বা ওই যে একটু আগে বলছিলাম যে এটা কোনো কারণে খর্বিত হলে তার এগেনস্টে আমরা লিগ্যাল অ্যাকশনে যেতে বলবো। সো যে ব্যক্তি বা যেই উৎসের কারণে আমার এই রাইটটা হচ্ছে কি খর্বিত হবে তাদের এগেনস্টে আমি যেতে পারছি, এই কারণেই কিন্তু মামলাগুলো হচ্ছে। বুঝতে পেরেছি? জি ওকে, ম্যাম। দেন আছে হচ্ছে রাইট টু ফ্যামিলি। এটা মজার। সেটা হচ্ছে আপনার মেয়েদের ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী এটা হচ্ছে 18 বছর, ছেলেদের জন্য 21 বছর। এরপরে আপনার ইচ্ছা হলে আপনি পরিবার গঠন করতে পারবেন। এই ক্ষেত্রে কারো বাধা দেওয়ার কিছু নেই। কোনো আইন নাই আপনাকে আটকায়। জাস্ট এইজটা কমপ্লিট হয়ে যাবে, রাইট টু ফ্যামিলি। এবং আপনার ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার কতজন হবে এটা আপনার ইচ্ছা। এখন সাপোজ মাহফুজ বিয়ে করে ফেললো, বাট যদি হি ইজ আপ টু 21 ইয়ার্স ওল্ড, সে করতেই পারে, কেউ আমরা তাকে আটকাতে পারবো না। বা সজীব করে ফেলতে হবে, সজীব করে যদি তার ফ্যামিলি মেম্বার সংখ্যা 10 জনও বানায় ফেলে, পাত্রী তাতে আমরা কোথায়? আমরা কিছুই বলতে পারবো না। ঠিক আছে, পাত্রীর বয়স আবার 18-র উপরে হতে হবে, তাহলে আমরা কিছুই বলতে পারি না। আমরা জাস্ট আমি বলছি আমরা পাত্রীর বয়স 18, পাত্রের বয়স 21-এর উপরে হলে যে কোনো মানে তারা ফ্যামিলি মেক করতে পারে এবং সেক্ষেত্রে কেউ কিছু বলতে পারবে না। সন্তান সংখ্যা যতগুলো খুশি ততগুলো হবে, রাইট টু লিভ তো আছেই। তো এটা হচ্ছে রাইট টু ফ্যামিলি। বুঝেছেন? জি ম্যাম। এবং এবং এখানে আরো একটা বিষয় আছে, রাইট টু ফ্যামিলির সাথে যেহেতু ফ্যামিলি বন্ডিং এর একটা বিষয় আসে, ফ্যামিলি এনভায়রনমেন্টের একটা বিষয় আসে। তো এখানে এরকম হয়ে যায় যে ফ্যামিলির অনেক ক্ষেত্রে আমরা যেটা হয় যে মানে বাবা মার ভালোবাসা বা ফ্যামিলির একটা বন্ডিং মানে ফ্যামিলির একটা সারাউন্ডিংস থাকার আমরা কিন্তু একটা রাইট রাখি। এই কারণে যে সকল শিশু তা বা তাদের ফ্যামিলি হারায়, তাদেরকে কিন্তু সরকারি ব্যবস্থাপনায় অরফানেজ গুলোতে রাখার একটা ব্যবস্থা বাংলাদেশে আছে, এই কারণে যে আমাদের যে রাইট টু ফ্যামিলি আছে। ঠিক একই কারণে এখন দেখবেন এটা আগে এত ছিল না সিভিয়ার, এখন খুব হচ্ছে যে অনেকে আছেন বৃদ্ধ বাবা মার টেক কেয়ার করতে চান না, তখন আইন প্রয়োগকারী সংস্থা যদি এটা জানে তাদেরকে কিন্তু বাধ্য করে এটা করতে। কারণ হচ্ছে গিয়ে আপনার রাইট টু ফ্যামিলি, তাদেরও তেমনি অধিকার আছে যে সন্তান সন্ততির সাথে শেষ বয়সে একই সাথে ফ্যামিলিতে থাকা। তো এই জায়গাটা থেকে কিন্তু তাদেরকে আপনার হচ্ছে গিয়ে এই রাইটটা মেনটেন করতে বাধ্য করে। আচ্ছা, লাস্ট হচ্ছে কি রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটিতে বলছে ওই যে আপনারা দুইটা গ্রুপই লিখেছেন যে সমঅধিকার, জেন্ডার ইকুয়ালিটির কথা বলেছেন, আইনের চোখে সবাই সমান, বা বলেছেন যে সবকিছু আমরা সমানভাবে এনজয় করবো, এরকম কথাগুলো এসেছে। দিস ইজ কল রাইট টু ইকুয়ালিটি। এটা আমাদের সবারই এই অধিকারটা আছে যে আমরা সবকিছু ইকুয়ালি এনজয় করবো। সে ফর এক্সাম্পল আমি ভোট দিতে গেলাম, আমার ভোটের যা ভ্যালু, সাপোজ আমার বাসায় যিনি হেল্পিং হ্যান্ড আছেন তার ভোটের ভ্যালুও সেম হবে। বুঝাতে পারছি? বা আমি একজন ফিমেল, আমি বললাম যে আমি ইলেকশনে দাঁড়াতে চাই, আমাকে যেভাবে ট্রিট করা হবে একজন মেল কোনো ক্যান্ডিডেটও যদি ইলেকশনে কম্পিট করতে চায় তাকেও সে একইভাবে ট্রিট করা হবে। দিস ইজ কল রাইট টু ইকুয়ালিটি। তো রাইট গুলো নিয়ে আরেকটু আমরা চিন্তা করব। এবং দেখেন এগুলোকে মেমোরাইজ করার কিছু আছে বা গুগল থেকে দেখে লেখার কিছু আছে? না ম্যাম। নিজেই লেখা যায় না? মন থেকেই লেখা যায়। তো এগুলো ম্যাম, কনসেপচুয়ালিটিতে আমরা যাই। হ্যাঁ ম্যাম বলেন স্যার। আমাদের দেশে একটা আর কি রাইটস নাই, যেটা হচ্ছে হুম। যে কালার ডিসক্রিমিনেশন, সেটা হচ্ছে রেসিজম? আমাদের দেশে কিন্তু নাই। হ্যাঁ রেসিজমের হ্যাঁ কথা হ্যাঁ, বলছেন? রেসিজম। ইকুয়ালিটির মধ্যে পড়ে যায় স্যার জি। এটা। রাইটস টু কিন্তু আমাদের এখানে তো প্রচুর এগুলো নিয়ে মজা নেওয়া হয়, কিন্তু সেটা আর কি রাইটস টু ইকুয়ালিটির মধ্যে পড়ে যায় না ম্যাম? হুম 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 আপনি যেটা বলছেন, হ্যাঁ আমাদের আসলে কি আমাদের দেশে তো আপনি যেটা বলছেন আমি মানি। বাংলাদেশে এটা খুব কমন একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে বলা হয় আরে মানে কালার নিয়ে প্রচুর কথা হয়, বডি শেমিং করা হয়। তো সেটা এটা আসলে আমরা করতে পারি না। এবং এইটাও যদি আপনি মনে করেন আপনি লিগ্যাল কোনো অ্যাকশনে যাবেন, এই যে রাইট টু ইকুয়ালিটির মাধ্যমে যে জেন্ডার ইকুয়ালিটিটাও এখানে আসে, মানে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা সবাই সমান। ধর্ম তো বুঝলেন, রিলিজিয়ন দিয়েও বায়াসড হওয়া যাবে না, বর্ণ মিন্স কালার দিয়েও বায়াসড হওয়া যাবে না,
আর হচ্ছে কি গোত্র মানে ফ্যামিলি স্টেটাস, এটা দিয়ে আমি বায়াসড হতে পারবো না। মানে ফিমেল মেল না আমি রিচ ফ্যামিলি থেকে আসি না পুয়ার ফ্যামিলি থেকে আসি, এগুলো দিয়ে আমি বায়াসড হতে পারবো না। এখন বাংলাদেশে রেসিজমটা যেভাবে আমরা দেখি এটা আরো বেশি সিভিয়ার বাহিরের দেশে। আমাদের দেশে একদম ব্ল্যাক বা একদম হোয়াইট এই ধরনের কালার খুব কম। আমাদের দেশে এটা দুইটার মাঝামাঝি কালার আসে, কিন্তু এর বাহিরে কিন্তু কোনো কালার নাই। মানে সরি ভুল বলছি, মানে এরকম এক্সট্রিম ব্ল্যাক বা এক্সট্রিম যেটা নিয়ে খুব বেশি এখন মুভমেন্ট গুলো হচ্ছে, ব্ল্যাক লাইফ ম্যাটার্স যেটা নিয়ে কথা হচ্ছে, ওই জিনিসটা আসলে আমাদের দেশে ওইভাবে নাই। তো এই কারণে ইকুয়ালি মানে রেসিজম কথাটা যেটা বললেন আনা উচিত, এটা হয়তো আমরা একটা সাব পয়েন্ট হিসেবে রাইট টু ইকুয়ালিটির আন্ডারে আনতে পারি, যে যাতে রেসিজমটাকে প্র্যাকটিস না করা হয়, করা হলে সেখানে কি এগেনস্টে তাদের এগেনস্টে কি ধরনের নেওয়া হবে সেটা কিন্তু যা যায়। যেমন নারী নির্যাতন একটা আইন আছে, এই নারী নির্যাতন আইনটা কিন্তু অনেকটা এখানে রাইট টু ইকুয়ালিটি যখন আমার ভঙ্গ হয় সেখান থেকে কিন্তু আসে। নারী নির্যাতন কি? নারী পুরুষ তো আইনের চোখে সমান। তাহলে যদি তাকে সেই অধিকারটা না দেন তখনই তো তাকে আপনি যখন দিবেন না তখন তো তাকে টর্চার করবেন, সেখান থেকেই টর্চারের এই এভিডেন্স এসে। সো রাইট টু ইকুয়ালিটি খর্ব হলো। বুঝতে পারছি? জি ম্যাম। জি ম্যাম। এখান থেকে আসছে। তো আমরা এগুলা নিয়ে আলোচনা করবো। তো আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে ক্লাস টেস্ট থাকবে। তো ক্লাস টেস্ট শুরু হওয়ার আগে অন্তত ক্লাস টেস্টের জন্য 90 মিনিটস লাগবে না। ক্লাস টেস্ট শুরু হওয়ার আগে আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ আবারও রাইটস গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমি রাইটসটা পর্যন্ত রাখি, সিভিল রাইটস পর্যন্ত রাখি। এতটুকু পর্যন্ত আমাদের ক্লাস টেস্ট থাকবে। কোশ্চেন প্যাটার্ন কি হবে? সেমি ব্রড টাইপের কোশ্চেন হবে, অপশন থাকবে, সেখান থেকে অ্যান্সার করবেন এবং ডেফিনেটলি কনসেপচুয়াল কোশ্চেন হবে। আমি কোনো কোশ্চেন এই যে গুগল থেকে সার্চ করেও লিখি না, বই টই থেকে দেখি না, আমি টপিক ওয়াইজ আমি আমার মতো করে কিছু কনসেপচুয়াল কোশ্চেন দিই। সো জাস্ট টপিক গুলো বুঝবো যে আমি কি বুঝি, এবং বুঝে নিজের মতো করে গুছিয়ে লিখলে আপনি ভালো মার্কস পাবেন। আপনাকে গুগল থেকে কপি পেস্ট করার জন্য আমি ক্লাসে এসে শেখানোর চেষ্টা করি না। আমি তো আসলে যেটা চিন্তা করি যে আপনারাও আমার ইকুয়াল, মানে ইকুয়ালটা এই ক্ষেত্রে বলছি, আমি এই বিলিভ নিয়ে ক্লাসে আসি যে আমার অনেক স্টুডেন্টই আছেন যারা আমার থেকে বেশি জানেন। আমি টার্সিয়ারি লেভেলে এডুকেশনে এসে আমি আপনার লাইফে কিছু ভ্যালু অ্যাড করতে পারি, আপনাকে অনেক কিছু শেখাতে পারবো না। তো এই ভ্যালু অ্যাডিশনের জায়গায় আমি যেটাকে বলবো যে আমরা যেটুকু শেখার চেষ্টা করছি বা আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, এটা যাতে ওই জায়গাটাতেই থাকে। অন্য জায়গার অন্যর আইডিয়া অন্যর কনসেপ্ট চুরি করে ওইটা লেখাটা আমি একদমই পছন্দ করি না। তো গুগল থেকে কপি পেস্ট করে লেখার জন্য আসলে আমি আপনাদের ক্লাসে কষ্ট করে আসিনি, আপনারাও ক্লাসে কষ্ট করে আসেনি। তো নিজে থেকে লেখার চেষ্টা করবেন, তাহলে ভালো মার্কস পাবেন। তো কোশ্চেনটাও হবে হচ্ছে কিরকম কনসেপচুয়াল, যেটা গুগলে সার্চ দিলে কিছুই পাবেন না। তো নিজে থেকে কনসেপচুয়ালি অ্যান্সার করার চেষ্টা করবেন। কনসেপচুয়াল মিনস হচ্ছে নিজে যেটা বুঝি সেটা লেখা, এবং নিজে বুঝে লিখতে গেলে দেখবেন যে অনেক কিছু লেখা যায়। বরঞ্চ গুগল থেকে কপি পেস্ট করতে গেলে তখন দেখবেন যে একটা নির্দিষ্ট ওয়ার্ড লিমিটের মধ্যে পড়ে যাবে, আমার বাইরে কিছু লিখতে পারবেন। হ্যাঁ, কিছু জিনিস মেমোরাইজ, যেমন কয়েকটা সিভিল রাইটস এর কথা তো মনে রাখতেই হতে পারে, ওগুলো মেমোরাইজ করতে পারেন। বাট ইট ডাজন্ট মিন যে রাইটস টু ফ্যামিলি এটার আন্ডারে দুইটা লাইন একদম ঝাড়া মুখস্থ করে লিখে দিলাম, এরকম না। আপনি তো আমার কথা অনুযায়ী আসতে পারেন, বা আপনার নিজের কনসেপ্ট যে রাইটস টু ফ্যামিলি মিনস উই হ্যাভ দ্য রাইট টু মেক ফ্যামিলি হোয়েন আই উইল ফুলফিল দ্য এজ বার অফ দ্যাট কান্ট্রি, then I have the right to make a own family. Like for Bangladesh, it's for male it's 21 years and for female it's 18 years. শেষ। এই কথাটা তো গুগল থেকে কপি করার দরকার নেই, ইভেন ওটাও লিখতে পারেন। এবং তাহলে ওল্ডের যারা হচ্ছে তাদেরও দে হ্যাভ দ্য রাইট টু ফ্যামিলি টু। সো ওয়েন দে আর গেটিং ওল্ড ইট ডাজন্ট মিন যে আমরা তাদেরকে লেফট করবো, তাদেরকে আমাদের ফ্যামিলির একটা পার্ট মনে করবো এবং তাদেরকে টেক কেয়ার করতে হবে, এটাও তাদের রাইটের মধ্যে পড়ে। এবং আমি চাইলেও সেই রাইটটাকে খর্ব করতে পারি না। দিস ইজ আওয়ার রাইট। আচ্ছা, সো রাইট টু ফ্যামিলি বা যেটাই হোক, এগুলো আমরা একটু নিজে থেকে লেখার চেষ্টা করবো, এটাই হচ্ছে কথা। সো দ্যাটস ইট, বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। আর যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে রাখছি। আর যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, মেসেঞ্জার গ্রুপও আছে, ওখানে চাইলে আমাকে আস্ক করতে পারেন, আমি আমার চেষ্টা করব যে অ্যান্সার করতে। ঠিক আছে, ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ইনশাআল্লাহ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম জি স্যার বলেন। ম্যাম আমি তো মেসেঞ্জার গ্রুপে অ্যাড নেই ম্যাম।
আচ্ছা মোনায়েমকে একটু অ্যাড করে নিয়েন 191 ব্যাচের উনি আমি করে দিয়েছি ম্যাম পার্মানেন্ট ক্যাম্পাসে। আচ্ছা ঠিক আছে, মনে হয় আপনাকে অ্যাড করে হয়েছে, একটু চেক করে দেখেন। জিডি 113 একটা মেসেঞ্জার গ্রুপ আছে আমাদের। জি ম্যাম। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।